সদ্য বিয়ে হওয়া বাসর রাতে নিজের বরের জায়গায় ভার্সিটির প্রফেসর মিস্টার জিয়ন চাংকুককে দেখতে পেয়ে রীতিমতো 400 ভোল্টের ঝটকা খেয়ে থ মেরে বসে রয়েছে তে। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখতে পারবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তার সামনে কোনো মানুষ নয়, বরং কোনো জম দাঁড়িয়ে আছে। একটু নড়লেই খপ করে ছোট দেহ থেকে প্রাণ পাখিটি বের করে নিয়ে যাবে। এসির মধ্যেও সে তরতর করে ঘামছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, বারবার শুকনো ডুব গিলছে এবং মনে মনে ভাবছে কেন যে না দেখে বিয়ে করতে গেলাম। সবাই কত করে বরকে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখ করে বলেছিল একেবারে বাসর রাতে গিয়ে স্বামীর মুখ দেখবে, তার আগে সে দেখবে না। কিন্তু এই সিদ্ধান্তটা যে কত বড় বাস দিবে সেটা ভাবতেও গা শিউরে উঠছে তের। শুধু একটু যদি তে টের পেত, তাহলে বাস্তবে বিয়ে করা তো দূরে থাক, কল্পনাতেও এই বচ্চাটাকে তে বিয়ে করতো না। তে আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আহ না, এটা হতে পারে না। এই মেয়ে, জাস্ট শাট আপ। শানের মতো চেঁচামেচি করছো কেন? মুখ বন্ধ রাখো, না হলে এক থাপ্পড়ে রুম থেকে বের করে দেব। বেয়াদব মেয়ে একটা। দমক খেয়ে চুপসে গেল বেচারি, কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। সে এর আগে শার নাম শুনেছে, কিন্তু শার নেই এটা বল কোন অঞ্চলের ভাষা। তুই কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, তার আগেই চাংকুক গভীর কণ্ঠে বলে উঠল, কেউ একজন বলেছিল তার মামার ছেলের বন্ধুর কাজিনের বড় বোনের বিয়েতে যাচ্ছেন তিনি। তা মিস তে, আপনি এখানে কি করছেন? আপনার তো অন্যের বিয়েতে থাকার কথা ছিল, এম আই রাইট? তে এখন কি জবাব দেবে কিছুই বুঝতে পারছে না। তার মিথ্যে বলার পর এভাবে হাতে নাতে ধরা পড়বে সেটাতে বুঝতে পারেনি। তে মাথা নিচু করে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলো। ইয়ে মানে স্যার, হয়েছেটা কি? না মানে ইয়ে আসলে আপনার আপনার কাছেই রাখুন মিস বদের হাড্ডি। দেখুন স্যার, মানছি আমি মিথ্যা বলেছিলাম, তার পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে। আর আমার নাম মিস বদের হাড্ডি নয়, আমার নাম কিম তেয়ং। তা যাই হোক, আই ডোন্ট কেয়ার। আমি না হয় বিয়ের আগে তোমাকে দেখিনি, বাট তুমি নিশ্চয়ই আমাকে দেখেছো। তাহলে এই বিয়েতে রাজি হলে কেন? জানতে না আমি তোমার শিক্ষক? নাকি জেনে শুনেই এমন করেছো মিস বদের হাড্ডি? আমি যদি জানতাম আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা আপনি, তাহলে আপনাকে বিয়ে করার তো দূরে থাক, দরকার হলে সারা জীবন কুমারী থাকতাম, তবু আপনার মতো লোককে বিয়ে করতাম না। তে মিনমিন করে কথাগুলো বলে আর চোখে তাকালো আর বড়রূপী বদমেজাজি স্যারের দিকে। চাংকুক কিছু সময় গম্ভীর মুখে থেকে পর্যবেক্ষণ করে ওয়াশরুমে চলে যায়। পরনের সাদা শেরওয়ানি খুলে মেঝেতে ফেলে দেয়, তারপর ঝর্ণা ছেড়ে দিয়ে পানির নিচে দাঁড়িয়ে মাথার চুলগুলো খামচে ধরল। মাথায় তার দাউ দাউ করে আগুন জ্বলছে। একে তো তার দাদাজান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, তার উপর সে যে মেয়েকে দু চোখে সহ্য করতে পারে না, আর সেই মেয়েটি কিনা তার বিয়ে করা বউ, আবার তারই ছাত্রী। ব্যাপারটা হাস্যকর না? চাংকুক নিজের ভাগ্যের উপর তাচ্ছিল্যের হাসি হাসলো। সে যখনই ভাবে নিজের জীবনটা একটু গুছিয়ে নেবে, ঠিক তখনই কোনো না কোনো জোর এসে সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যায়। তার নিষ্ঠুর ভাগ্যটা বড়ই অদ্ভুত। চাংকুক এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো, অতঃপর একটু সময় নিয়ে গোসল ছেড়ে বের হয়ে এলো। এই নিজের মতো করে বক বক করতে করতে গলায় জড়ানো গহনাটি খুলতে ব্যস্ত হলো। নিজের ভাগ্যকে দোষ দিবে নাকি নিজেকে দোষ দিবে সেটাতে বুঝতে পারছে না, তবে দোষ তার নিজেরই। বিয়ে করবে বলে লাফাচ্ছিল এতদিন তে, আর এখন বিয়ে করার পর সব লাফালাফি গাড়ির মতো পাঞ্চার হয়ে ফুস করে সব হাওয়া বেরিয়ে গেল, সাথে বিয়ে করার সহ। শালার কপাল আমার, কোথায় ভেবেছিলাম বিয়ের পর লাল টুকটুকে শেরওয়ানির সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘুরে ফিরবো, শপিং করব, কোনো লেখাপড়ার ঝামেলা থাকবে না। কিন্তু না, তার হলো কই? গাড়ি তো ওই বদমাশ বদমেজাজি উজবুক শালা বুইরা সার জুটলো।
উফ, এখন ভার্সিটির মতো নিশ্চয়ই এখানেও জীবনটা চালিয়ে মারবে। দুর্বল, ভাল লাগে না। এসব বিড়বিড় করে পেছনে ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠে দুপা পিছিয়ে যায়। তাড়াহুড়ো করার ফলে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খেয়ে দপাস করে ফ্লোরে পড়ে যায়। লজ্জায় মেয়েটার প্রাণ যায় যায় অবস্থা। শেষে কিনা বাসুর ঘরে বরের সামনে চিটপটাং হয়ে পড়ে গেল। ইস, কি লজ্জার ব্যাপার। মেয়েটি মাথা নিচু করে ধীরে সুস্থে উঠে দাঁড়ায়। লজ্জায় পুরো চেহারা লাল স্ট্রবেরির মতো হয়ে আছে। কে মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা এই লোকটা কি আমার সব কথা শুনে নিয়েছে? ইয়া আল্লাহ, যদি তাই হয় তাহলে আমার কপালে আজ দুঃখ আছে। তে সামনে তাকিয়ে দেখে জাঙ্কুক স্যার ব্রুকুচকে তার দিকেই তাকিয়ে আছে। মুখের বাসা ঠিক করবে আদব, নয়তো চড়িয়ে ঠিক করে ফেলবো। অসভ্য মেয়ে কোথাকার। এটা বলে তের পাশ কাটিয়ে ডিম লাইট জ্বালিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো জাঙ্কুক। মেয়েটা স্যার নামক বরের দিকে একবার তাকিয়ে মনে মনে বিড়বিড় করতে করতে নিজের কাজে মন দিল। তারপর শরীরের সমস্ত গহনা খুলে পাশে রেখে দিল এবং পরনে লাল টুকটুকে জামদানি শাড়িটাও খুলে সোফায় রেখে দিল। বিয়ের জন্য অনেক শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘন্টা ধরে সেজেছিল তে। দৃশ্য ছিল নতুন বউয়ের মারাত্মক সৌন্দর্য দেখেই যেন বাসর ঘরে বর যেন জ্ঞান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজেই জ্ঞান হারিয়ে উগান্ডায় চলে গিয়েছে তে। লোকটা অতিরিক্ত মাত্রা সুদর্শন পুরুষ হলেও ওনার শরীরে রক্তের চেয়েও অহংকার ও জেদটাই বেশি। সরু নাকের ডগায় সবসময় ইগো লেগেই থাকে। তে এসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে টি শার্ট আর প্লাজো বের করে সোজা ওয়াশরুমে চলে যায়। তার আজ মন মেজাজ একটু ভালো নেই। কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বুঝাবে এই বিয়েটা মেনে নেওয়ার জন্য, কিন্তু না, উল্টো তার উপরে চিল্লাফাল্লা করছে। এই জন্যই বলে অতি আশা করতে নেই, না হলে এভাবেই মুখ তুবড়ে পড়তে হয়, তাও স্যার ওরফে পচা গোবরের ওপর। তারপর তেও আশ্রম থেকে ফ্রেশ হয়ে এসে পিঠ পর্যন্ত কাল করা চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এই লোকটার সাথে একই বিছানা শেয়ার করার কোনো ইচ্ছা নেই তার, তবে এর পেছনেও একটা কারণ রয়েছে। তার শুয়ে থাকার কোনো ঠিকানা নেই। ঘুমের ঘুরে তার হাত পা বেশি চলাচল করে। একবার তো ঘুমের মধ্যে ঘুষি মেরে তার কাজিনের নাক ফাটিয়ে দিয়েছিল। তারপর থেকে তার সাথে একই বিছানায় কেউ থাকতে চায় না, বিশেষ করে তার ছোট বোন ন্যান্সি। তার থেকে মাত্র 3 বছরের ছোট। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে আর তে অনার্স 3য় বর্ষে পড়ে। যৌথ পরিবারের অনেক আদরের সন্তান সে। বড় মেয়ে হয়েও ভীষণ চঞ্চল। আর হবেই বা না কেন, সবার এত এত ভালোবাসায় নিজেকে সবসময় খোলা আকাশের মুক্ত পাখি ভেবে এসেছে তে। যেটা মনে চায় সেটাই করে, আর যেটা করতে ইচ্ছে করে না সেটা অন্যরা হাজারটা বলেও করাতে পারে না। আফটার অল সে নিজের মর্জিতে চলতে বেশি পছন্দ করে, আর এটাই আজ তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আর কি কি দেখতে হবে তা খোদাই জানে। তে এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে মাঝরাতে কিছু দপাস করে পড়ে যাওয়ার শব্দে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। সে তড়িঘড়ি করে উঠে বসলো এবং আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথা থেকে শব্দটি এসেছে। ডিম লাইটের ঝাপসা আলো সবকিছু স্পর্শ দেখতে না পেয়ে বিছানা থেকে নেমে রুমের বড় লাইট অন করে দিল। ঠিক তখনই জাঙ্কুকের চোখ গেল অদূরে সোফার নিচে সাদা টাইলসের মাঝে উবুর হয়ে বেঘুরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। লাল প্লাজো হাঁটুর উপর উঠেছে, সঙ্গে কালো টি শার্টটাও কোমরের উপর উঠে রয়েছে। ফলস্বরূপ ফর্সা দুটো পা ও ধনুকের মতো বাঁকানো সাদা কোমর উন্মুক্ত হয়ে আছে। এই দৃশ্যটা দেখে জাঙ্কুকের বুক উচকে গেল। এত বড় দামড়ি মেয়ের ঘুমানোর স্টাইল দেখে অবাক হয়ে পারল না জাঙ্কুক। রীতিমতো তার হাসি পাচ্ছে। সোফা থেকে ফ্লোরে পড়ে গিয়েছে, অথচ ঘুম ভাঙল না ম্যাডামের। জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে এসে নিচে পড়ে থাকা রমণীর পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ঘুমন্ত মেয়েটার টি শার্ট ও প্লাজো ঠিক করে দিতেছেও। কিছু একটা ভেবে বাঁকা হেসে উঠে দাঁড়ালো। পিছনে ফিরে বিছানার পাশে থাকা টি টেবিলের ওপর থেকে পানি ভর্তি জগটা নিয়ে এসে সব পানি রমণীর ওপর ঠাস করে ঢেলে দিল। আচমকা এমন হওয়াতে মেয়েটি ভয় পেয়ে হুড়মুড় করে লাফ দিয়ে উঠে চেঁচিয়ে বলল, বৃষ্টি বৃষ্টি, আমি বৃষ্টিতে ভিজে গেলাম, মা বৃষ্টি এসেছে। পর মুহূর্তেই ভাবলো বৃষ্টির পানি কই থেকে আসবে, সে তো রুমেই শুয়ে আছে। তে
মনে মনে এসব ভেবে এক হাতে মুখের পানি মুছে সামনে তাকাতে সে বরকে গেল। কিছুক্ষণ তাকিয়ে তাকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আরে আপনি আমাকে পানি কেন দিয়েছেন? উফ, আমি পুরোটা বেঁচে গিয়েছি। নিচে পড়ে গিয়েছিলে, তাই উঠানোর জন্য তোমার মুখে পানি দিতে হয়েছে। জাঙ্কুকের সোজা সাপটা উত্তর শুনে তে নির্বাক হয়ে গেল। একজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য কিনা মুখে পানি ছুঁড়ে মারবে এই বজ্জাত লোক, তাও এই মধ্যরাতে। এটা কোন ধরনের লজিক সেটা তে বুঝতে পারলো না। তে আর কিছু বলতে পারলো না জাঙ্কুককে। জাঙ্কুক তেকে শিক্ষা দিয়ে বেশ শান্তি পেল। যাক, এখন সে আরামে ঘুমাতে পারবে। এদিকে তেজ জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করে আবার শুয়ে পড়লো। সারাদিন অনেক দখল গিয়েছে তার উপর, এখন একটু ঘুম দরকার তার। আমার সঙ্গে এমনটা না করলেও পারতে দাদু। তুমি জানতে না আমি বিয়ে নামক বন্ধন থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রেখেছিলাম। তবুও তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এই বিয়েটা করেছিলাম। কারণ আমি চাইনি আমার জন্য আমার দাদু কষ্ট পাক এবং তার শেষ ইচ্ছে অপূর্ণ থাক। কিন্তু তুমি কি করলে? আমার ডিপার্টমেন্টের ছাত্রীর সাথেই আমাকে বেঁধে বিয়ে দিয়ে দিলে, আর যাকে আমি একটু পছন্দ করি না, অথচ সে আজ আমার ওয়াইফ। আমার ভাগ্যের উপর রীতিমতো হাসি পাচ্ছে। ট্রাস্ট মি দাদা জান, তোমার থেকে এমনটা আমি কখনোই আশা করিনি। দিন শেষে তুমি মানুষটাও আমাকে চিনলে না। এই অসহায় ব্যথা তুমি বুঝবে না দাদু। ভোর রাতে নামজুন সাহেব নামাজ আদায় করে বাগানে এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার নিত্যদিনের অভ্যাস। সকালে শীতল বাতাসটা উনি গায়ে মাখতে বেশ পছন্দ করেন। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুল ও ফল, ওষুধ গাছের গ্রাম নিতেও অনেক ভালোবাসেন। বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা মনে পড়ছিল নামজুন সাহেবের। শিশির ভেজা তাজা সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে আনমনে চেয়েছিলেন দূরের ওই আকাশের দিকে। আজ যদি ওনার ছেলে ও বৌমা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই অনেক খুশি হতো। নিজের সুখে ছেলের বিয়ে, ছেলের বউ, নাতিপুতি সংসার দেখতে পাওয়াটাও ভাগ্যের বিষয়, যেটা সব মানুষের থাকে না। ঠিক তেমনি ওনার ছেলে ও বৌমারও হয়নি। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে নামজুন সাহেব পেছনে ফিরতেই দেখতে পেলেন তার নাতি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বলার আগেই জাঙ্কুক একের পর এক অভিযোগ তুলে ধরল তার দাদুর কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলেন না নামজুন সাহেব। হয়তো তিনি আগে থেকেই জানতেন তার নাতি সাত সকাল এসে এমন কিছু তার কাছে বলবে, কারণ তিনি কামই করেছে এমন। নাতির আহত বড়া চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে তিনি জানতে চাইলেন, আমার নাতবউকে তোমার কেন পছন্দ না জাঙ্কুক, সেটা তুমি একটু বলবে? কারণ ওই মেয়েটা একটা বনের হাড্ডি দাদু, একদম বাচাল টাইপের। সবসময় এমন কিছু অঘটন ঘটিয়ে বসে থাকবে যেটা বিপরীত মানুষকে সবসময় বিপদে ফেলে দেয়। কোথাও কি বলতে হয় সেটাও জানে না। মেয়ে মানুষের মুখের ভাষা এত বাজে হতে পারে সেটা ওই মেয়েটাকে না দেখলে জানতামই না। আর সাধারণ কমন সেন্স বলতেও কিছু নেই ওর মাঝে। এই তো কয়েক মাস আগেই আমার সাবজেক্টে ডাবল 0 পেয়ে ফেল করেছে, অথচ খুশির টেলায় পুরো ডিপার্টমেন্টে মিষ্টি বিতরণ করেছে। ভার্সিটিতে গেলে সারাক্ষণ দেই করে ঘুরে বেড়ায়, আর সাথে নিজের মতো কয়েকটা পাগলকেও জুটিয়েছে। সারাদিন ক্লাসে ও ভার্সিটিতে কিচির মিচির করে বেড়ায়। পুরো ভার্সিটি তাকে অতিষ্ঠ বানিয়ে রেখেছে। আর তুমি এমন মেয়েকে আমার গলায় বেঁধে দিলে দাদু। ওই মেয়েটাকে তো পাবনায় রাখা উচিত ছিল। ডিসকাস্টিং একটা মেয়ে। এক নাগানে কথাগুলো বলে থামলো জাঙ্কুক। এই বেয়াদব মেয়েটার গোটানো ইতিহাসের শেষ নেই। সবটা যদি বলতে শুরু করে তাহলে সকাল গড়ে রাত হয়ে যাবে। তবুও মেয়েটার কুকীর্তিগুলো বলা শেষ হবে না। নামজুন সাহেব নাতির অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। আমি কোনো কৌতুক বলিনি দাদা জান, আর এখানে হাসার কোনো বিষয় আছে? আমি কিন্তু সিরিয়াস। দেখো দাদু ভাই, তুমি একটু বেশি ভাবছো। মেয়েটা বাচাল নয়, ও অনেক সহজ সরল একজন মেয়ে। যেটা মনে আসে ওটাই বলে দেয়। এতে খারাপের কিছু দেখছি না তো আমি। আর আমার নাতবউ চঞ্চল প্রকৃতির একজন মেয়ে, আর তুমি তার ঠিক উল্টো। তাই এমন রিয়েক্ট করছো। কিছুদিন একসাথে থাকো, সংসার করো,
তারপর বুঝবা তোমার দাদাজান কেন এমনটা করেছে। নামজুন সাহেবের কথা শুনে জাঙ্কুকের কপাল কুঁচকে গেল। যেখানে সে ওই মেয়েটার সাথে এক মুহূর্ত থাকতে চাচ্ছে না, সেখানে কিনা সংসার করবে জাঙ্কুক, তাও আবার ওই আত্মাগুল মেয়ের সাথে। অসম্ভব, এটা কিছুতেই সম্ভব না। সরি টু সে দাদাজান, তোমার এই কথাটা আমি রাখতে পারবো না, কারণ আমার ডিভোর্স চাই। নাতির মুখে ডিভোর্সের কথা শুনে নামজুন সাহেব চমকে উঠলেন। এমন অলক্ষণে কথা বলতে নেই দাদু ভাই, তোমার সঙ্গে এখন একটি নতুন পরিবারও যোগ হয়েছে। তারা অনেক আশা করে আমাদের ঘরে নিজের আদরের মেয়েকে দিয়েছে। নাত বউয়ের বাবা তো তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায়নি, অথচ আমার এক কথায় তিনি রাজি হয়ে তার কলিজার টুকরাকে দিয়ে দিয়েছে। আর সেখানে তুমি ডিভোর্সের কথা বলছো কেন দাদু ভাই? হ্যাঁ, ডিভোর্সের কথা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ তুমি আমার জন্য আর কোনো পথ খোলা রাখোনি দাদু। আমি ওই মেয়েটার সঙ্গে আর এক মিনিটও এক ঘরে থাকতে পারবো না। তাহলে আমারও একটা কথা শুনে রাখো দাদু ভাই, তুমি যদি আমার নাত বউকে ডিভোর্স দাও, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিনও আমাকে খুঁজে পাবে না তুমি। দাদাজানের কথা শুনে জাঙ্কুক দাঁত কিরমির করে তাকায়। এই বুড়োটা সব সময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তার ভালোবাসার মানুষ বলতে এই একজনই রয়েছে, তাই তো সে সব সময় বাধ্য হয়ে সবকিছু মেনে নেয়। চাইলেও সে তার দাদাজানকে হাত করতে পারে না, অথচ এই মানুষটাকে আজ অনেক অপরিচিত লাগছে জাঙ্কুকের কাছে। চা এনেছি। পেছন থেকে চিকন মেলি কণ্ঠ শুনে দাদা নাতি দুজনেই গা ঘুরিয়ে তাকায়। তে মাথায় এক হাত লম্বা ঘুমটা তুলে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। লাল টুকটুকে মেহেদি রাঙ্গা দু হাতে চায়ের কাপ ধরে আছে, পরনে সুতির সেলোয়ার কামিজ। নামজুন সাহেব থেকে দেখে লম্বা একটা হাসি টেনে নিলেন। এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বলে উঠলেন, এত সকালে উঠেছো কেন নাত বউ? আর রান্নাঘরে বা গিয়েছো কেন? তুমি নতুন বউ। ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসেনি দাদু, তাই নামাজ পড়ে বাহিরে এলাম। আর আমি রান্না করে যাইনি, এটা তো আইলেন চাচি নিয়ে আসছিল তোমার জন্য, ওনার কাছ থেকেই আমি নিয়ে এলাম। আর তুমি তো জানোই দাদু, আমি আবার রান্না বান্না খুব একটা পারি না। শেষের কথাটা ফিস ফিস করে বলল তে। সেটা শুনে নামজুন সাহেব আর চোখে নাতির দিকে তাকায়। জাঙ্কুক ফোনে ব্যস্ত, এদিকে তার কোনো খেয়াল নেই। নামজুন সাহেব কিছু না বলে নাত বউয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে দীর্ঘণ্ঠে বললেন, তা নাত বউ, তোমার জামাইকে বলেছো নাকি যে আমরা আগে থেকেই পরিচিত ছিলাম? না না দাদু, এখনো বলিনি, তবে তোমার উপর আমি বেশ অভিমান করেছি। কেন নাত বউ, আমি আবার কি করলাম? তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন বলছো আমি আবার কি করলাম? মানে সিরিয়াসলি দাদু? আরে পাগলি মেয়ে, আমি যা করেছি তা তোদের ভালোর জন্যই করেছি। ভালো না চাই, তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে বলিয়ে এই হিটলার স্যারের সাথে বিয়ে দিয়েছো। আমি এখন বুঝতে পারছি তুমি আগে কেন বলনি এই খাটাস বেটা তোমার নাতি। যদি বলতে এই বেটা তোমার নাতি, তাহলে আমি বিয়ের রাতে দেয়াল টপকে হলেও পালিয়ে যেতাম, তবুও তোমার বদমাইশ নাতিকে বিয়ে করতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদু। তে গুমরা মুখ করে তাকায়। সে এই মানুষটাকে বিশ্বাস করেছিল, সাথে তাকে অনেক ভালোবাসে, একদম নিজের দাদার মতো। নিজের দাদা মারা যাওয়ার পর সে তাকে নিজের নাতনির মতো আদর করত। আসলে তের দাদুর বেস্ট ফ্রেন্ড ছিল জাঙ্কুকের দাদু নামজুন। সেখান থেকে তে ও নামজুনের ভালো বন্ডিং হয়, কিন্তু তে জানতো না যে নামজুন সাহেবের নাতি জাঙ্কুক। তে নামজুন সাহেবকে নিজের দাদু মনে করত, তাই তো অনেক কম সময়ের মধ্যে মানুষটার সাথে মিশে গিয়েছে তে। যখন জানতে পারলো এই মানুষটা নাত বউ হতে চলেছে, তখন সে খুশিতে প্রায় কেঁদে দিয়েছিল, কারণ সে কখনো চায়নি এই মানুষটার এত ভালোবাসা থেকে বঞ্চিত হতে। তার উপর পড়াশোনার চাপে সে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল, আর এত ভালো একটা মানুষের নাত বউ হতে পারাটাও ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো নাচতে নাচতে তে রাজি হয়ে গিয়েছিল বিয়ে করার জন্য, কিন্তু এখন ইচ্ছা করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। নাচতে নাচতে বিয়ে করার মজা এখন হারে হারে টের পাচ্ছে তে। নামজুন সাহেব আর কথা বাড়ালেন না, বরং নাত বউকে ইশারা করে বললেন, যাও যাও, তোমার স্বামীকে গিয়ে চা দাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তে হাতে থাকা চায়ের দিকে তাকায়। এটা সে নিজের জন্য নিয়ে এসেছিল।
একটু ইচ্ছা করছে না ওই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুর ভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল। এখন তো মন বলছে এই গরম চা তার মাথার উপর ঢেলে দিতে, তাহলে একটু শান্তি পেত তে। আপাতত তে গুরুজনের কথাই শুনলো। তে মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে। এদিকে জাংকুক ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়াল করেনি পেছনে তে এসে দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু রেখে দুই হাতে ট্রে বাড়িয়ে দিল। তারপর জেইনা জাংকুকের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তখনই জাংকুক হুট করে পেছনে ঘুরে সামনে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে তের সাথে ধাক্কা লেগে যায় জাংকুকের। ফলস্বরূপ গরম চায়ের কাপ এসে সোজা জাংকুকের জায়গা মতো পড়ে গেল, মানে একেবারে মেইন জায়গায়, মানে জাংকুকের ভবিষ্যতে আর কি। আহ! জাংকুক চেঁচিয়ে উঠল। হঠাৎ করে এমন হয় তেও হতভম্ব হয়ে যায়। একই সাথে বেশ ভয় পেল তে। এই না আবার এই লোকটাকে থাপ্পড় মেরে দেয়। তাই চট জলদি হাঁটু গেড়ে বসে নিজের অর্ণার অংশ টেনে জাংকুকের ভিজে যাওয়া জায়গা মুছে দিতে দিতে বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। আপনি প্লিজ রাগ করবেন না, আই এম রিয়েলি সরি। জাংকুক দাঁতে দাঁত পিষে তার দাদুর দিকে তাকায়, যে কিনা এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই উল্টো পথ ধরে বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে যেতে শুরু করেছে। জাংকুক চোখ বুজে লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো এবং হপ করে এক হাতে মেয়েটার হাত চেপে ধরে নিল। মিস বদের হাড্ডি, আপনি আমার কোথায় হাত দিয়েছেন সেটা আবার খেয়াল করুন। জাংকুকের কথা শুনে তে হুঁশে ফিরে এলো। সে বড় বড় চোখের সামনে তাকিয়ে চট করে নিজের দু হাত সরিয়ে নিল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পেছনে ফিরে এক দৌড় দিল। সে সাত সকাল কামটা করলো কি? সোজা স্যারের ভবিষ্যতে হাত। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। তে তুই আর জীবনেও ভালো হবি না। ফিজিক্স ক্লাসের একদম শেষে বেঞ্চে বসেছে তে ও তার বান্ধবীরা। মূলত নিজেকে স্যার নামক স্বামীর থেকে আড়াল করে রাখার সামান্য চেষ্টা করছে তে। নিত্যদিনের মতো আজও পুরো ক্লাস নিস্তব্ধতার মাঝে বিরাজমান করছে, কারণ মুখে টু শব্দ পর্যন্ত নেই। মেয়েরা আড়ে আড়ে তাকাচ্ছে সামনে ডেস্কে বসে থাকা স্যারের দিকে। জাংকুকের দৃষ্টি চশমা বেদ করে বইয়ের পাতায় নিবদ্ধ। আজ নতুন চ্যাপ্টার নিয়ে লেকচার দিবে সে, সাথে প্রেজেন্টেশনও আছে। দেখ দোস্ত, আজকে স্যারকে কত হ্যান্ডসাম লাগছে, সাদা শার্টে পুরাই জোস লাগছে। সানা ফিসফিস করে কথাটি বলে। তার প্রথম ক্রাশ জাংকুক স্যার। শুধু তার নয়, পুরো ভার্সিটির বেশিরভাগ মেয়েদেরই ক্রাশ। যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারাও মাঝে মধ্যে লাইন মারতে দুবার ভাবে না, তবে স্যার কাউকে পাত্তা দেয় না। মেয়েদের থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে ছেড়ে দেয় না, একদম উচিত শিক্ষা দেয়। বান্ধবী দেখতে স্যার জুস হলেও কিন্তু ভেতরে ভীষণ তিতা করলার মতো। জিমিন বই বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্যে বলল। পেছনের বেঞ্চ থেকে তে সবটাই শুনতে পাচ্ছে। সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তার পাশে লিসা চুপচাপ খাতা কলম বের করে বসে আছে। একটু পর স্যার লেকচার দিতে শুরু করে, তাই সবাই মনোযোগ সহকারে শুনছে ও জরুরি বিষয়গুলো নোট করছে। বেশিক্ষণ পর লেকচার শেষ হতেই সবাইকে আগামীকালের প্রেজেন্টেশন নিয়ে আসতে বলে জাংকুক। জাংকুক এক পলক হাত ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। না, ক্লাস শেষ হওয়ার আরো অনেক সময় আছে। তারপর সে গভীর কণ্ঠে একজনকে ডেকে উঠল, মিস্তে কাম হেয়ার। স্যারের ডাকে বেবাচিকা খেয়ে গেল তে। সকলের দৃষ্টি এখন তের দিকে। তে শুকনো ডোক গেলে চুপচাপ উঠে সামনে এগিয়ে যায়। জি স্যার, বলুন। জাংকুক তের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, অ্যাসাইনমেন্টের স্পেশাল রিলেটিভিটি অনুযায়ী যদি দুটি বস্তু আলোর কাছাকাছি বেগে বিপরীত দিকে যায় তবে তাদের আপেক্ষিক বেগের সূত্রটি বোর্ডে লিখে দেখাও। তে পড়ায় খারাপ না, সে অনেক ভালো স্টুডেন্ট ছিল, তবে সেটা ভার্সিটিতে ওঠা পর্যন্ত। এখন ঘাড়ে শয়তান চাপার ফলে লেখাপড়া ঠিক মতো করে না। কোনোভাবে পরীক্ষার আগের রাতে পড়ে টেনে টুনে পাশ করে যেত তে। কিন্তু সে যেটা একবার ভালো করে মুখস্থ করে সেটা সহজে ভুলে যায় না। সে জোরে নিঃশ্বাস নিয়ে মাথা নাড়িয়ে ডেস্কের অপর থেকে ব্ল্যাক মার্কার পেন তুলে হোয়াইট বোর্ডে উত্তর লিখতে শুরু করে। জাংকুক চোখে চশমা ঠিক করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বোর্ডের দিকে। সে জানে মেয়েটা সঠিক উত্তর লিখতে পারবে না। ফেলটুস মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়।
কিন্তু তাকে অবাক করে দিয়ে তে প্রশ্নের সঠিক জবাব লিখে সুন্দর করে বুঝিয়ে দিল সবাইকে। জাঙ্কুক কপাল কুঁচকে একবার ভুল ধরার চেষ্টা করেও পারল না। না, এই মেয়েটাকে এত সহজে ছাড়া যাবে না, কোনো কিছু করতে হবে। সে বাম হাতে ব্রু চুলকিয়ে আরেকটা প্রশ্ন ছুড়ে মারল তের দিকে। ওকে, এবার ভার্চুয়াল রিপ্লেসমেন্ট ব্যবহার করে ডিএলএম-বার্টের নীতি বোর্ডে লেখো এবং এটি থেকে সমীকরণ কিভাবে আসে তার শুরুর ধাপটি বর্ণনা করো। এটা শুনে তের মুখ কালো হয়ে যায়। সে বুঝতে পারছে তাকে এত কঠিন কঠিন প্রশ্ন ইচ্ছে করেই করছে জাঙ্কুক, যেন তাকে সবার সামনে নাস্তানাবুদ করতে পারে এই বদ লোকটা। কিন্তু এখন সে কি করে উত্তর লিখবে? এই জবাব পেটে এলেও মস্তিষ্কের ভেতর আসছে না। তেকে তো মেরে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক মনে মনে বাঁকা হাসলো। আরাম করে ডেস্কের সাথে হেলান দিয়ে দুহাত পকেটে গুজে বলল, কি হলো মিস্টার, সমীকরণটি বর্ণনা করুন। স্যার, আমি উত্তর ভুলে গিয়েছি। তার মানে তুমি বলছো উত্তরটা তুমি লিখতে পারবে না, তাই তো? তে মাথা নাড়িয়ে না বলল, মানে সে পারবে না। ওকে ফাইন, বাট শাস্তি স্বরূপ আগামীকাল 3টা প্রেজেন্টেশন কমপ্লিট করে নিয়ে আসবে। গট ইট? স্যারের এমন কথা শুনে আলোর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। যেখানে তার একটা প্রেজেন্টেশন করতে নাজেহাল অবস্থা হয়ে যায়, সেখানে 3টা, তাও আবার এক রাতে। সে কিভাবে করতে পারবে? সেটা অসম্ভব। সে কিছু বলতে যাবে তার আগে ক্লাস টাইম শেষ হয়ে ঘন্টা বেজে উঠল। জাঙ্কুক নিজের জিনিসপত্র নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আজ ক্লাস বেশি না থাকায় ভার্সিটি থেকে বেরিয়ে এলো সবাই। তখন দুপুর 2টা বাজে। টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে হালকা পাতলা নাস্তা করেছে সবাই মিলে। তারা সবাই রাস্তার পাড়ে হাঁটছে। দোস্ত, বিয়ে তো করে নিলি, এখন একটা ট্রিট দে আমাদের, নয়তো দুলাভাইকে দেখা। তে চোখ কুঁচকে রোজের দিকে তাকালো। ওই শাকচুনি, তুই এত হাদক কেন বে? 1 সপ্তাহ আগে না তোদের আমার বাসায় দাওয়াত দিয়েছিলাম? তখন হাড়ি হাড়ি বিরিয়ানি খেয়ে পেট ভরে নাই? আরে দোস্ত, পেট ভরলেও আমার মন ভরে নাই। বিয়ের উপলক্ষে আমাদেরকে ট্রিট দিলে মন্দ হতো না তে? আমরা সবাই না হয় দোয়া করে দেব নে, যেন দুলাভাই তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসে আর আদরে আদরে ভরিয়ে দেয়। প্লিজ আমাদেরকে একটু খাওয়া, এর বদলে তোকে আমরা অনেক অনেক দোয়া দেব। একথা শুনে সবাই হু হু করে হেসে উঠল। তে তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে বিকাশ চেক করে নিল। আছে 10,000-এর মতো বিকাশে। এগুলো তার সালামি সহ জমিয়ে রাখা টাকা ছিল। তে ফোন রেখে সবার উদ্দেশ্যে বলল, ওকে চল, আজ তোদের সবাইকে আমার স্বামীর পক্ষ থেকে ট্রিট দেব, তাও সুলতান ডাইনের কাছে। মুহূর্তেই সবাই অনেক হ্যাপি হয়ে গেল। 3টা রিক্সা দাঁড় করিয়ে 5 জন উঠে পড়লো। তে, জিমিন, লিসা, সানা ও রোজ। সবাই রিক্সায় উঠতেই রিক্সা ছুটতে শুরু করলো। কথা মতো তে তারপর সবাইকে ট্রিট দিল। সবাই হাসি ঠাট্টা গল্প গুজবের মাধ্যমে পেট পুরে খেয়ে কিছু পিক তুলে বাইরে চলে এলো। নিজেদের বাড়িতে ফেরার উদ্দেশ্যে সবাই সবাইকে বিদায় জানিয়ে একে একে সবাই রিক্সায় উঠে পড়লো। বাড়িতে ফিরতে ফিরতে তের বিকাল হয়ে যায়। মেইন রোডে জ্যামে আটকে যাওয়ার জন্য তের আরো লেট হয়ে গিয়েছে। ঢাকা শহরের জ্যাম মানেই ঝামেলা। খানবাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো তে। দুপুরের কড়া রোদের জন্য গেমে নিয়ে একাকার। তে দীর্ঘশ্বাস ছেড়ে ওড়না দিয়ে গামার্ত চেহারা মুছে কলিং বেল চাপলো। কয়েকবার বাজতেই আইরিন চাচি এসে দরজা খুলে দিলেন। এতক্ষণ তুমি কোথায় ছিলে? ক্লান্ত শরীরে টেনে টুনে ভেতরে প্রবেশ করতেই ইয়ঞ্জুন বেগম গভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। তিনি ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন এবং আয়ুর সাথে বসে গল্প করছিলেন। আয়ু হলো ওনার বড় বোনের মেয়ে। আয়ু কেন এই বাড়িতে পড়ে থাকে সেটা তের অজানা। তে এক পলক তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, বিয়ের কথা শুনে বন্ধু মহল সবাই জেদ করছিল ট্রিট দেওয়ার জন্য। ওদেরকে ট্রিট দিয়ে ফেরার পথে জ্যামে আটকে যায় মা, তাই আসতে একটু দেরি হয়ে গিয়েছে। বিয়ে না হতেই স্বামীর টাকা উড়ানো শুরু করে দিয়েছো। বাহ, ফ্রিতে স্বামীর টাকা পেয়েছে মানে এই না যে অহেতুক খরচ করবে। আমার ছেলে দিনরাত কষ্ট করে টাকা ইনকাম করে আর তুমি সেখানে আজাইরা খরচ করে বেড়াচ্ছ। এরপর থেকে টাকা খরচ করার আগে হিসাব করে চলবে, নয়তো কদিন পর সংসার রসাতলে যাবে তোমার অতিরিক্ত খরচের জন্য। শাশুড়ির কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় তে। সে এখন পর্যন্ত ওই লোকটার একটা পয়সাও খরচ করেনি। বিয়েতে যা টাকা পেয়েছিল সবটাই রেখে দিয়েছিল তে। তার নিজের কাছে যতটুকু ছিল ততটুকুই দিয়ে চলছে।
এমনকি আজ বিকাশ থেকে টাকা বের করে সবাইকে ট্রিট দিয়েছি তে। সেখানে মানুষটা তাকে বকাবকি অদমকাদমকি ছাড়া আর কিছুই দেয়নি। আর টাকা পয়সা তো দূরে থাক, সেখানে সে নাকি অহেতুক স্বামীর টাকা খরচ করছে। বিষয়টা বেশ খারাপ লাগে তের কাছে। কখনো টাকা পয়সা নিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি তার, আর এখন তার দোষ না থাকা সত্ত্বেও তাকে কথা শুনতে হচ্ছে। আপনি ভুল বুঝছেন মা, আমি আপনার ছেলের একটা টাকাও খরচ করিনি। যা খরচ করেছি সব আমার জমানো টাকা ছিল। হয়েছে থাক, আর অজুহাত দিতে হবে না, এখন তুমি আসতে পারো। তে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে বিরক্তিকর কণ্ঠে ইউনজুন বলে উঠলেন। তে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল নিজের রুমে। দিন যত যাচ্ছে ততই তার দম বন্ধ হয়ে আসছে এই বাড়িতে। ভাবি, আম্মু আপনাকে ডাকছে। তে একটা লম্বা শাওয়ার নিয়ে টেবিলে বসে থেকে ল্যাপটপে স্যার নামক স্বামীর দেওয়া প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করছিল। তখন পেছন থেকে বাক্যটি শুনে গাল ঘুরিয়ে দেখে তার ননদ জেনি দাঁড়িয়ে আছে। মেয়েটা চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে এবং ওখানে হোস্টেলে থেকে পড়াশোনা করে। মাসে 2-1 বার বাড়িতে আসা যাওয়া করে। তার থেকে হয়তো 1 বছরের ছোট হবে জেনি। বড় ভাইয়ের বিয়ের জন্য এসেছিল, আগামীকালই চলে যাবে। তার সাথে একটু পরিচয় হয়েছে তের। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমনি নম্র ভদ্র এবং ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। জেনি, তুমি যাও, আমি আসছি। জেনি মাথা নাড়িয়ে চলে গেল। তে ল্যাপটপ বন্ধ করে মাথায় ওড়না দিয়ে বাহিরে আসে। মা আমাকে ডেকেছেন? ঘড়ির কাঁটা তখন 5টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমের সোফায় বসে নামজুন চা খাচ্ছে এবং পত্রিকা পড়ছেন। সকালে পড়া হয়ে ওঠেনি, তাই এখন অবসর সময়ে পড়ছেন। ইউনজুন এবং আইরিন রান্না করে সবার জন্য নাস্তা তৈরি করছে। তখন সে এসে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে দীর্ঘণ্ঠে বলে। ইউনজুন পাস্তা নাড়াচাড়া করতে করতে গম্ভীর মুখে বলে, তুমি যে এই বাড়ির বউ সেটা কি তুমি ভুলে গিয়েছো? না মা, কেন? তাহলে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো কেন? সংসারে কি কোনো কাম কাজ নেই নাকি বাপের বাড়ির মতো এখানেও শুয়ে বসে দিন পার করবে? কি কাজ করতে হবে মা, আমাকে বলুন, আমি এক্ষুনি করে দিচ্ছি। বেসিনে রাখা সমস্ত থালা বাসনগুলো পরিষ্কার করো। আর হ্যাঁ, বলেও যেন কিছু না ভাঙে। তে কিছু না বলে বেসিনের দিকে এগিয়ে যেতেই তখনই আইরিন বলে উঠল, না না থাক, আপনি নতুন বউ, আপনি খারান, মুই সব পরিষ্কার করে দিতাছি। কাজের লোকের কথা শুনে ইউনজুন চোখ গরম করে তাকায়। না না চাচি, আমি করতে পারবো। আপনি না হয় সবজিগুলো দিয়ে সুস্থে কাটেন, আমি এগুলা করছি। তারপর ধীরে ধীরে ও সাবধানে সবকিছু ধুয়ে মুছে সুন্দর করে সাজিয়ে রেখে দিল। হাতে হ্যান্ড ওয়াশ করতে করতে জানতে চাইলো, আর কিছু কি করতে হবে মা? আজ রাতে সকল রান্না তুমি করবে। রান্নার কথা শুনেতে চুপসে গেল। তার কখনো রান্নাঘরে যাওয়ার প্রয়োজন হয়নি। সবার আদরের মেয়ে ছিল। তে শুধু নুডলস, পাস্তা, অমলেট ও কফি পর্যন্ত রান্না করতে জানে। আসলে মা, আমি তেমন একটা রান্না করতে পারি না। তবে আপনি যদি শিখিয়ে দেন তাহলে আমি কাল থেকে রান্না করব, কারণ আমি চাচ্ছি না আমার জন্য খাবারগুলো নষ্ট হোক। কি, তুমি কি মেয়ে হয়ে সত্যি রান্না জানো না? তে 2 দিকে মাথা নাড়িয়ে না বুঝায়। যেটা পারে না সেটা নিয়ে মিথ্যা বলে লাভ কি? দরকার হলে সে আস্তে ধীরে সকল কিছু শিখে নিবে। তে ভেবেছিল তার শাশুড়ি মা হয়তো এটা নিয়ে তেমন কোনো রিয়েক্ট করবে না, কিন্তু তিনি তাকে ভুল প্রমাণ করে দিয়ে চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। বাবা, আপনি এই কোন মেয়েকে আমাদের ঘরের বউ করে নিয়ে এসেছেন? দ্বিতীয় ছেলের বউয়ের কথা শুনে নামজুন মুখ তুলে তাকিয়ে জানতে চাইলেন, কি হয়েছে ছোট বৌমা? হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন করবো না তো কি করবো বাবা? আপনি কেমন মেয়েকে আমার ছেলের বউ বানিয়ে এনেছেন? যে মেয়ে কিনা সামান্যটুকু রান্নাও করতে পারে না, আর সেই মেয়ে খান বাড়ির বড় বউ হওয়ার যোগ্য কি আদৌ ছিল? মুখ সামলে কথা বলো ছোট বৌমা। কার কোন যোগ্যতা আছে কিনা নেই সেটা আমাকে শেখাতে এসো না। নামজুন গম্ভীর মুখে বাক্য ছুড়ে দিলেন। ততক্ষণে সবাই ড্রয়িং রুমে এসে হাজির হয়। ইউনজুন তাচ্ছিল্য সুরে বলে উঠলেন, একটা বাহিরের মেয়ের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন বাবা? তুমি যাকে বাহিরের মেয়ে বলছো সে আমার বড় নাতির বিয়ে করা একমাত্র বউ।
আর আমার আদরের নাত বউ। জাঙ্কুক কিছুক্ষণ আগে বাড়ি ফিরে রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে এলো। তখনই তার নজর সর্বপ্রথম গিয়ে পড়লো অদূরে দাঁড়িয়ে থাকা এক রমণীর চোখ অস্ত্রসূত্র নয়নের দিকে। জাঙ্কুক দৃষ্টি সরিয়ে অঞ্জনের দিকে নিবদ্ধ করলো, তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনি এত রেগে আছেন কেন? কোনো কি সমস্যা হয়েছে? এই বাড়ির বউ রান্না জানে না, তাকে বলার পর সে উল্টো আমাকেই হুকুম করে রান্না করার জন্য। তুমি তো জানো জাঙ্কুক, আমার বাতের ব্যথা রয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। সেখানে ওই মেয়ে আমাকে সাহায্য করা বাদ দিয়ে শুয়ে বসে দিন পার করছে। তুমিই বলো, এভাবে কি সংসার চলবে জাঙ্কুক? জাঙ্কুক কিছুক্ষণ চুপ হয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেন, আগে যেভাবে সংসার চলেছে সেভাবেই না হয় চলবে ছোট মা। আর ও রান্না জানুক আর না জানুক এতে কোনো সমস্যা নেই। রান্না করার জন্য তো আইরিন চাচি আছে। তবুও যদি আপনি চান বাড়ির বউ রান্না করবে, তাহলে ওকে কিছুটা সময় দিন সবকিছু শিখে নেওয়ার জন্য। আমরা শুরু থেকে কেউ সবকিছু শিখে পড়ে আসিনি। জেনি যেমন আমাদের বাড়ির আদরের মেয়ে, ঠিক তেমনি তেও তার বাড়ির আদরের মেয়ে ছিল। আপনি যেমন জেনিকে রান্না করে যেতে দেন না, তেমন তের মাও তাকে যেতে দিত না। এটা একদম স্বাভাবিক বিষয় ছোট মা। আমি আশা করছি তেকে আপনি কিছু সময় দিবেন সবকিছু মানিয়ে নেওয়ার জন্য। আর কিছু ভুল করলে শুধরে দিয়ে শিখিয়ে দিবেন আপনি। আর আপনি না পারলে আইরিন চাচিকে বলবেন, উনি সবকিছু শিখিয়ে দিবে। তে এক মুহূর্তের জন্য ভেবেছিল তার শাশুড়ির মতো এই মানুষটাও তাকে কথা শোনাবে, কিন্তু তার পক্ষ নিয়ে এভাবে প্রতিবাদ করবে সেটাতে কখনো আশা করতে পারেনি। ঠিক তেমন ইয়ঞ্জুন এবং আয়ু, তারাও ভাবতে পারেনি। ইয়ঞ্জুন তাচ্ছিল্য সুরে বলে উঠলেন, বিয়ে না করতেই মাকে পর করে দিলে জাঙ্কুক। আপনি ভুল ভাবছেন ছোট মা, আমি জাস্ট একটু তুলে ধরছি আপনার সামনে। এই সামান্য রান্নার বিষয় নিয়ে খান বাড়িতে ঝামেলা শোভা পায় না। আর আপনিও ভালো করে জানেন আমি সব সময় ঝামেলা এড়িয়ে চলি। বাড়িতে কোনো বিষয়ে অশান্তি হোক সেটা একদম চাই না। তবুও যদি আপনারা এমন করেন তাহলে বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এসব ড্রামা দেখার মোটেও ইচ্ছা নেই আমার। ইয়ঞ্জুন কিছু না বলে হন হন করে নিজের রুমে চলে গেল। আর ওনার পিছু পিছু আয়ু ও জেনিও চলে যায়। নাতির কথাগুলো শুনে আজ বড্ড খুশি হলেন নামজুন সাহেব, তবে সেটা মুখে প্রকাশ করলেন না। চুপচাপ বসে ঠান্ডা চায়ের কাপে চুমুক দিয়ে বরের কাগজে দৃষ্টি রাখলেন। তে আড়ালে ওড়না দিয়ে চোখের পানি মুছে ফিরে রান্নাঘরের দিকে পা বাড়াতে জাঙ্কুক গভীর কণ্ঠে আবারও বলে উঠল, মিস বদের হাড্ডি, আগামীকাল যদি প্রেজেন্টেশন খারাপ হয় তাহলে আপনাকে 10 তলা থেকে টুপ করে নিচে ফেলে দেব। তখন হাসপাতালে বেডে শুয়ে রান্না বান্না কইরেন। রাত বাজে 10:30। নিস্তব্ধ রুমের মাঝে পড়ার টেবিলে বসে তে কাজ করছে। তখন সে রান্না করতে চাইলেও আইরিন চাচি করতে দেয়নি, নিজেও আর জোরাজুরি করেনি। নয়তো দেখা যেত হাত পা পুড়িয়ে বসে আছে। তার মধ্যে স্যারের হুমকি তো ছিলই। সে আর যাই হোক, ওই লোকটাকে এসব ব্যাপারে মোটেও বিশ্বাস করে না। তবে আজ সন্ধ্যার ঘটনার জন্য বেশ মন খারাপ তার। কোথাও না কোথাও নিজের ওপর বড্ড রাগ হলো তের। ফাঁকি না দিয়ে যদি রান্না বান্না শিখে রাখতো তাহলে হয়তো আজ এমন পরিস্থিতিতে পড়তে হতো না। সবই তার কপাল। তে দীর্ঘশ্বাস ছেড়ে স্লাইড বানাতে মনোযোগ দিল। অলরেডি 2টা শেষের পথে, আরেকটি হয়ে গেলে প্রেজেন্টেশন কমপ্লিট। তারপর নাক ডেকে আরামসে ঘুম দিবে। মাথাটাও বড্ড ব্যথা করছে। জাঙ্কুকের কিছু কাজের জন্য বাহিরে গিয়েছিল। বাড়িতে ফিরতে ফিরতে 11:30 বেজে যায়। ড্রয়িং রুমে প্রবেশ করতে জেনি ছুটে এলো। জাঙ্কুক নিয়ে আসা ফুচকা, বেলপুরি ও আইসক্রিম ছোট বোনের হাতে দিয়ে বলল, এই নে, এগুলা তোর জন্য। আর চিন্তা করিস না, কাল রাতে আমি তোকে চট্টগ্রামে ড্রপ করে আসবো। জেনি অনেক খুশি হয়ে যায়। জাঙ্কুক আর কিছু না বলে দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে আয়ু পেছন থেকে বলে উঠল, জাঙ্কুক, আমার ফুল কই? তুমি কি আমার জন্য ফুল এনেছো? জাঙ্কুক আয়ুর দিকে না তাকিয়ে উপরে উঠতে উঠতে গভীর কণ্ঠে জবাব দিল, আয়ু, আমার সেটা মনে ছিল না, আমি তোমার জন্য ফুল আনতে পারিনি। আয়ুর মুখটা চুপসে গেল। জেনি ডাইনিং এ এসে খাবারগুলো প্লেটে সাজাতে সাজাতে বলল, তুমি 1000 বার বললো ভাইয়া ফুল এনে দেয় না তোমাকে, তবুও তুমি কেন বারবার ওইটা চাও? আয়ু চেয়ার টেনে জেনির পাশে বসে বলল, কিন্তু আমার না অনেক শখ,
তোর ভাইয়ের হাতে ফুল নেওয়ার। তোমার শখ শখই থেকে যাবে আপু, পূরণ আর হচ্ছে না। কারণ এখন ফুল নিয়ে এলেও সেটা ভাবিকে দিবে, তোমাকে দিবে না। বলে যাস না জেনি, তোর ভাইয়ের এই বিয়েতে মত নেই, শুধুমাত্র দাদাজানের জন্যই। ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে জাঙ্কুক। কিছুদিন যাক, তখন দেখবি তোর জাঙ্কুক ভাই ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। মানসি ভাইয়ার মত ছিল না বিয়েতে, তাই বলে ডিভোর্স? আমার মনে হয় না বড় ভাইয়া এমনটা করবে, কারণ দাদাজান এটা কখনোই হতে দিবে না। জেনি সেটা সময় বলে দিবে জাঙ্কুক তেকে মেনে নিবে নাকি মেনে নিবে না। জাঙ্কুক রুমে প্রবেশ করতেই দেখতে পেল তে টেবিলের ওপর মাথা টেকিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখা বেশ বিরক্ত হলো। এই মেয়েটা যেখানে সেখানে ঘুমিয়ে যায়, তারপরেও ঘুমের কোনো ঠিকানা নেই। সে তের দিক থেকে নজর সরিয়ে গায়ে থাকা টি শার্টটি খুলে আলমারি থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। দাদাজান, সুটমা হয়েছে? এই জেনি ভাইয়ের প্লেটে ভাত পেরে দিতে দিতে বলল। হে ভাইয়া, সবাই খেয়েছে, শুধু ভাবি বাদে। জাঙ্কুকের কপাল কুঁচকে গেল। সে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই আয়ু বলে উঠল, নাও শুরু হয়ে গিয়েছে মেয়েটার নাটক, যত সব। জেনি আর চোখে খেয়াল করলো তার ভাইয়ের চেহারা একদম স্বাভাবিক। সে দীর্ঘণ্ঠে বলে উঠল, ভাবি বলেছিল প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পর এসে খেয়ে যাবে, কিন্তু তার আগেই ঘুমিয়ে পড়েছে, তাই আর ওনাকে ডিস্টার্ব করিনি ভাইয়া। জাঙ্কুক কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো। আয়ু রান্নাঘর থেকে পায়েসের পাত্র নিয়ে এসে টেবিলের ওপর রেখে একগাল হেসে জাঙ্কুককে বলল, জাঙ্কুক, তোমার পছন্দের ডেজার্ট তৈরি করেছি, এটা খেয়ে বলো না কেমন হয়েছে। আয়ু, মিষ্টি খেতে আমার একদম ইচ্ছা করছে না এখন। জাঙ্কুক স্বাভাবিক গলায় বলল। সেটা শুনে আয়ুর হাসি সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। সে কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল এবং মনে মনে বিড়বিড় করে বলল, আমিও দেখবো তুমি কতদিন আমাকে ইগনোর করো, আজ হোক কিংবা কাল, তোমাকে আমি নিজের করেই নিব জাঙ্কুক। এই জাঙ্কুক খাওয়া দাওয়া শেষ করে একটা প্লেটে খাবার সাজিয়ে উপরে চলে গেল। জেনি বসে থেকে পায়েস খেতে খেতে বাইরে যাওয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। চোখে মুখে পানি পড়তে দরফরিয়ে উঠে পড়ল তে। মেয়েটা এতটাই হকচকিয়ে গিয়েছে যে চেয়ার নিয়ে উল্টো ঠাস করে নিচে পড়ে গেল। তে হতভম্ব হয়ে কোমর চেপে ধরে সামনে দাঁড়িয়ে থাকা তার স্বামীর দিকে তাকালো। তখনই রাগে চেঁচিয়ে উঠল সে, এই আপনার সমস্যাটা কি? আমার ঘুমের সাথে আপনার এত শত্রুতা কেন? জাঙ্কুক টেবিলের ওপর প্লেট রেখে দীর্ঘণ্ঠে বলে উঠল, খাবার খেয়ে তারপর ঘুমাও। তে কিছু বলতে গিয়েও থেমে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করতে লাগলো, ভালো করেও তো ডাকতে পারতো, শুধু শুধু রাত বিরাতে ভিজিয়ে দেয়। উফ, এই বজ্জাত লোকটাকে যে আমি কি করব? জাঙ্কুক এক নজর ভিজা মুখশ্রীর দিকে তাকিয়ে বিছানার দিকে যেতে যেতে বলল, এক গ্লাসের জায়গায় এক বালতি পানি তুমি ডিজার্ভ করো বদের হাড্ডি। তে দাঁত কিরমির করে মনে মনে বলল, শালা তোকে যদি গোবরের পানিতে না চুবানি দিয়েছি, তাহলে আমার নামও কিমতেইও না। এসব বিড়বিড় করতে করতে তোয়ালি দিয়ে চোখ মুখ মুছে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে নিচ থেকে চেয়ার তুলে বসে পড়ল। খিদের জন্য তার পেট জ্বালা করছে। কখন যে ঘুমিয়ে গিয়েছে সেটা বুঝতেই পারেনি তে। চুপচাপ খাবার খেয়ে নিল। প্লেট গুছিয়ে রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। ততক্ষণ জাঙ্কুক ল্যাপটপে নিজের কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে। এদিকে তে এখনো ভূতের মতো দাঁড়িয়ে আছে। মূলত সে ভাবছে আজ সে কোথায় ঘুমাবে। এই কয়েকদিন ধরে সোফা থেকে পড়তে পড়তে তার পিঠের ও কোমরের 12টা বেজে গিয়েছে। এভাবে চলতে থাকলে তার শরীর আস্ত থাকবে না। এদিকে বদমাইশ লোকটাকে শান্তিতে ঘুমোচ্ছে, অথচ সে কষ্ট করছে। তে আজ ঠিক করে নিয়েছে এখন সে বিছানাতেই ঘুমাবে। তার সাথে ঘুমাতে যদি ওই লোকটার অসুবিধা হয়, তাহলে তিনি না হয় সোফাতে ঘুমাবে, এতে তার কোনো সমস্যা নেই। তবুও সে তার নিজের শরীরকে আর কষ্ট দিবে না। অনেক ছাড় দিয়েছে এই বদ লোকটাকে, এখন আর না। তে টুক করে নরম তুলতুলের কমফোর্টারের মধ্যে ঢুকে গেল। এতদিন পর নরম বিছানায় শুয়ে আজ একদম রিল্যাক্সে ঘুমাবে। তারপর যা হবে তা সকালে দেখা যাবে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। নিজের শরীরের অপর বারে কিছু অস্তিত্ব টের পেয়ে
ঘুম হালকা হয়ে এলো জাঙ্কুকের। সে পিট পিট করে চোখ মেলে তাকাতেই আহাম্মক বনে যায়। তে তাকে কুলবালিশের মতো হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে বেবরে ঘুমাচ্ছে। মেয়েটার মাথা তার বুকের মাঝে। জাঙ্কুক কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর মেয়েটিকে তার কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। এদিকে তে ঘুমের ঘোরে আর শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে বিড়বিড় করতে লাগলো, কুলবালিশ, তুই আজ এত নড়ানড়ি করছিস কেন? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে, নয়তো তোকে রাস্তায় ফেলে আসবো। আমি তোমার কুলবালিশ নই, ইডিয়েট। জলশান্ত একটা মানুষ আমি, ছাড়ো আমাকে, অসভ্য মেয়ে। তের কানে কথাগুলো পৌঁছেছে আদৌ কিনা সন্দেহ হচ্ছে। সে তো নিজের ডান পা জাঙ্কুকের পেটের ওপর তুলে আরামসে ঘুমাচ্ছে। জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একটু শক্তি খাটিয়ে নিজের থেকে আলাদা করে দূরে সরিয়ে দিল তেকে। সত্যি এই মেয়েটার ঘুমানোর স্টাইল সাংঘাতিক। জাঙ্কুক ফুস করে তপ্ত শ্বাস ফেলে উবর হয়ে বালিশে মুখ গুজে দিল। একটু পর অনুভব করলো তার উদাম পিঠের ওপর এক জোড়া কোমল পায়ের অস্তিত্ব। উফ, এই মেয়েটার জ্বালায় হয়তো আজকে জাঙ্কুক ঘুমাতেই পারবে না। কি ব্যাপার দাদু ভাই, আজ সকাল সকাল মুখটা এমন পেশার মতো করে রেখেছো কেন? চোখ দুটো ভীষণ ফুলা ফুলা লাগছে। রাতে ঘুমাওনি নাকি? সিঁড়ি বেয়ে নিচে নামতে নাতিকে দেখে নামজন সাহেব তাকে প্রশ্ন ছুড়ে দিলেন। জাঙ্কুকের আজ মন মেজাজ একদমই ভালো নেই। এর পেছনে অবশ্য ওই মেয়েটা রয়েছে। সারা রাত তাকে একটু শান্তিতে ঘুমাতে দেয়নি। দূরে সরিয়ে দিলে আবারও কাছে এসে লেপ্টে পড়ছে। আর সোফা যদি একটু লম্বা হতো তাহলে সে সোফাতেই শুয়ে পড়তো, কিন্তু সেটাও করতে পারছে না। মেয়েটার জ্বালা ইচ্ছে করছিল রুম থেকে বেরিয়ে যেতে। না, তেমন কিছু না দাদাজান। বুঝি বুঝি, সব কিছুই বুঝি। জাঙ্কুক আর কথা বাড়ালো না। আইরিন এসে কফি দিয়ে গিয়েছে। ইউনজুন তাদের থেকে কিছুটা দূরে সোফায় বসে গম্ভীর মুখে চা খাচ্ছেন আর জাঙ্কুককে পর্যবেক্ষণ করছেন। ওনার সাথে আয়ু আছে আর জেনি এখনো ঘুমাচ্ছে। জাঙ্কুক ভাই, তোমার গাড়ি এটা কিসের দাগ? আয়ুর কথা শুনে সবার নজর জাঙ্কুকের উন্মুক্ত গলার দিকে নিবদ্ধ হলো। জায়গাটা লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে ধারালো নখের আঁচড় লেগেছে। আসলে জাঙ্কুক যখন তেকে নিজের কাছ থেকে সরিয়ে দিচ্ছিল তখন তে তাকে জোর করে নিজের কাছে নিয়ে আসে, আর তখন তার নখের আঁচড় লেগে যায় জাঙ্কুকের। এটা দেখে নামজুন সাহেব মিট মিট করে হাসছেন। জাঙ্কুক শান্ত ভঙ্গিতে আয়ুকে বলে উঠল, আমার শরীরে কোথায় দাগ আছে আর কোথায় নেই সেটা তোর দেখার বিষয় না আয়ু। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা কর। আমার ব্যাপারে অযথা নাক কামানো বন্ধ কর। রাগে কষ্টে ও অপমানে আয়ুর কান্না পেল। তাহলে কি তার জাঙ্কুক ভাই ওই মেয়েটার কাছে গিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? জাঙ্কুক তো ওই মেয়েটাকে একটুও পছন্দ করে না, আর না এই বিয়েটা মেনে নিয়েছে। আয়ু চলো চলো সুখে ইউনজুনের দিকে তাকায়। তিনি ইশারা করে আয়ুকে শান্ত হতে বলেন। আর কত শান্ত হব খালামণি? শান্ত থাকতে থাকতে আমি তো জাঙ্কুক ভাইয়াকে হারিয়ে ফেললাম। তুমি আমায় কথা দিয়েছিলে, কিন্তু সেটাও রাখতে পারছো না, অথচ আমাকে শান্ত থাকতে বলছো তুমি। সরি টু সে খালামণি, এবার থেকে আমার অশান্ত রূপটাই দেখতে পারবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। বলেই আয়ু হন হন করে সেখান থেকে চলে গেল, আর পিছনে ফেলে গেল চিন্তিত ইউনজুন বেগমকে। জাঙ্কুক কফির মগে চুমুক দিতে দিতে রুমের মধ্যে পা রাখতে সে থমকে গেল। বিস্ময়ে লালচে চোখ জোড়া আটকে যায় কিছু অকাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে। তার থেকে কিছুটা দূরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা তের দিকে এলোমেলো শাড়ি পরার চেষ্টা করছে ফোন দেখে। মেয়েটা এতটাই মনোযোগ সহকারে শাড়ি পরছে যে তার অস্তিত্বটুকু টের পেল না। মেয়েটার পেটের সাদা অংশ তার সামনে ভাসমান হয়ে আছে। জাঙ্কুক কিছুক্ষণ থমেরে দাঁড়িয়ে থেকে এক নিঃশ্বাসে পুরো কফিটা খেয়ে নিল, তারপর উল্টো ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। এই অসভ্য মেয়েটার জন্য এখন নিজের রুমে ঢুকতে পারলো না সে। ডিসকাস্টিং। প্রেজেন্টেশনের জন্য আস্তে আকাশি রঙা সুতির শাড়ি পরেছে। তার পছন্দের রং হলো আকাশি। সে এক হাতে লম্বা আঁচল, অন্য হাতে কুচি ধরে আস্তে আস্তে নিচে নেমে এলো। মাশাআল্লাহ, আমার নাত বউকে একদম আকাশের পরীর মতো লাগছে। না না দাদু ভাই, তুমি আমার থেকেও আরো বেশি সুন্দর।
আমার বউ তো আর এমনি এমনি পাগল হয়নি আমার জন্য। মানতেই হবে দাদু ভাই, দাদিজানের পছন্দ মারাত্মক। আমার বউকে জান বলছিস আর আমাকে ভাইয়া কেন বলছিস? সরি দাদাজান। ঠিক আছে, এখন থেকে না হয় তোমাকে দাদাজানি বলে ডাকবো। নামজুন সাহেব মুস্কি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। এদিকে ইউনজুন বেগম ডাইনিং সাজিয়ে দীর্ঘণ্ঠে বলে উঠলেন, নাস্তা রেডি, সবাই চলে আসো। তে তার দাদাজানির সাথে উঠে গেল। খেয়াল করলে জাংকুক স্যারের পাশের চেয়ারে আয়ু মেয়েটা বসেছে, আর তার পাশে জেনি। নামজুন প্রথম চেয়ারে বসতে বসতে আয়ুর উদ্দেশ্যে কিছু বলে উঠলেন, আমার নাতির পাশে শুধু আমার নাত বউয়ের বসার অধিকার আছে আয়ু। তুমি জেনির পাশে গিয়ে বসো, আর তে তুমি জাংকুকের পাশে গিয়ে বসো। আয়ুর কোনো হেলদুল দেখা গেল না, তার হাবভাবে বলে দিচ্ছে সে এখান থেকে উঠবে না। তে দূরে এসে দাদাজানের পাশের চেয়ারে বসে পড়ল। সমস্যা নেই দাদাজান, আমি তোমার সাথে বসছি, আর আপু না হয় ওনার সাথে বসে থাকুক, আমার কোনো সমস্যা নেই। তিনি শক্ত চোখে নাতির দিকে তাকায়। সেই তীক্ষ্ণ নজর দেখো না দেখার বান করে বসে আছে জাংকুক, এবং এক মনে নাস্তা করতে লাগলো, এবং তার আশেপাশে কি হচ্ছে সেটা দেখার কোনো আগ্রহ নেই তার মাঝে। নাস্তা শেষে তে তার ফাইলগুলো ও ব্যাগ নিয়ে বেরিয়ে এলো ভার্সিটিতে যাওয়ার জন্য। জাংকুক ফর্মাল পোশাকে রেডি হয়ে বেরিয়ে এসেছে। তোমার সাথে করে নাত বউকেও নিয়ে যাও ভার্সিটিতে জাংকুক, মেয়েটা একা একা যেতে পারবে না। জাংকুক ড্রয়িং রুমে আসতে গভীর কণ্ঠে আদেশ ছুড়ে দিলেন নামজুন সাহেব। তেও থমথমে মুখে চেয়ে রইল। জাংকুক কিছুক্ষণ চুপ থেকে বাহিরে যেতে যেতে বলল, যাওয়ার ইচ্ছা হলে জলদি এসো, আমার হাতে এত সময় নেই। তে শাড়ি সামলিয়ে গাড়ির প্রথম ডোর খুলতেই যাবে, তখনই আয়ু শাড়ি পরে সেজে গুজে এসে তাকে পাশ কাটিয়ে সোজা জাংকুকের পাশে বসে পড়ল। আমি পেছনে বসতে কমফোর্ট ফিল করি না তে, তোমার কোনো অসুবিধা নেই তো পেছনে বসতে? আরে না না আপু, আমার কোনো অসুবিধা নেই, আমি পেছনেই বসছি। তারপর তে পেছনের ডোর খুলে বসে পড়ল। ওদিকে জাংকুকের জ্বর শক্ত হয়ে এসেছে। সে নিজেকে সামলিয়ে আয়ুকে জিজ্ঞেস করলো, তা আয়ু তুই কোথায় যাবি? কেন, তোমার ভার্সিটিতে যাবো জাংকুক ভাইয়া, অনেকদিন যাওয়া হয় না, একটু ঘুরতাম আর কি। জাংকুক আর কিছু না বলে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। অনেক সময় পেরিয়ে ভার্সিটি থেকে একটু দূরে গাড়ি থামিয়ে দিল। তে কোনো কথা না বলে চুপচাপ নেমে গেল, কারণ সে জানে তার জন্যই এখানে গাড়ি থেমেছে। তার মতো ওই লোকটাও চায় না ভার্সিটির কেউ জানুক তাদের দুজনের সম্পর্কে। তুইও নাম আয়ু। কেন জাংকুক ভাইয়া? আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না, জলদি নাম। আয়ু মন খারাপ করে নেমে গেল। ততক্ষণে তে অনেকটাই এগিয়ে গিয়েছে। খোলা কালো চুলগুলো বাতাসে উড়ছে, সাথে শাড়ির লম্বা আঁচলও। আয়ু ভেবেছিল তে হয়তো রিয়েক্ট করবে কিংবা জেলাস ফিল করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা কিছুই মনে করলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। আজ প্রেজেন্টেশন ভালোই হয়েছে তের। জাংকুক স্যার তার প্রশংসা না করলেও অন্য স্যাররা করেছে, তাই তে ভীষণ হ্যাপি। একে আপু, আপনি কাঁদছেন কেন? তে এসেছিল ওয়াশরুমে শাড়ি ঠিক করতে, তখন দেখলো আয়ু মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। হঠাৎ করে মেয়েটাকে কাঁদতে দেখে তে হকচকিয়ে যায়। তড়িঘড়ি করে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে আয়ুকে জিজ্ঞেস করলো, প্লিজ আপু কান্না করো না, কি হয়েছে আমাকে বলো। আমি কেন কান্না করেছি সেটা তোমার না জানলেও চলবে তে। আমরা যদি কারোর সাথে মনের কথা শেয়ার করি তাহলে মনটা হালকা হয় আপু। আমি আপনার ছোট বোনের মতো, আপনি চাইলে আমাকে বলতে পারেন। আমার কষ্টের কারণটা তুমিই তে। আমি কি করেছি আপু? তুমি যদি আমাদের মাঝে না আসতে তাহলে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে যেতাম তে। তে চমকে উঠলো, এই মেয়েটা কিসব বলছে? সে আবার এদের মধ্যে কখন কিভাবে এলো? আমিও জাংকুক ভাই একে অপরকে ভীষণ ভালোবাসি। আমাদের তো বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু মাঝখান থেকে হুট করে দাদাজান আপত্তি করে এই বিয়ে নিয়ে। ওনার হয়তো আমাকে পছন্দ ছিল না, তাই তিনি এমনটা করেছেন। আর জাংকুক ভাই বারবার ওনাকে রিকোয়েস্ট করেছিল আমি ব্যতীত অন্য কারোর সাথে যেন তার বিয়ে না দেয়, কিন্তু দাদু উল্টো অসুস্থতার সুযোগ নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে। আর জাংকুক ভাইয়া এক পর্যায়ে এসে এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু ওনার একটু মত ছিল না এই বিয়েতে। তার জন্য বিয়ের আগে
সামান্য হবু বউয়ের মুখটা দেখার প্রয়োজন মনে করেনি। এমনকি উনি এখনো আমাকে চান, আর আমিও ওনাকে চাই, কিন্তু দাদাজানের জন্য ওনার হাত পা বাঁধা। এখন তুমিই বলো আমি কি করব? কথাগুলো শোনা মাত্রই তের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে আইয়ু আপু জাঙ্কুক স্যারের গার্লফ্রেন্ড। ও মাই গড, সে এতদিন জানতো হয়তো জাঙ্কুক স্যার সিঙ্গেল, কিন্তু এসব দেখে শুনতে পাচ্ছে, তাহলে কি এটার জন্যই তাকে মেনে নেয়নি? অবশ্য দুজনই তো একে অপরকে পছন্দ করে না, তবুও সে এটা কখনো ভাবতে পারেনি যে জাঙ্কুক স্যারের ভালোবাসার মানুষ তাহলে আইয়ু আপু। আইনোতে আমি জানি তুমি এসবের কিছুই জানো না, আর আমি এটাও জানি তুমি জাঙ্কুক ভাইয়াকে মোটেও পছন্দ করো না। তাহলে কেন পড়ে আছো এই অকাঙ্ক্ষিত সম্পর্কের মাঝে? জাঙ্কুক ভাই তোমাকে নয়, উনি আমাকে ভালোবাসেন। আমি ওনার একমাত্র ভালোবাসার মানুষকে। এই দেখো আমার হাতে ওনার দেওয়া রিং, এটা আমাদের ভালোবাসার স্মৃতি। আয়ু বাম হাত মেলে দেখায়। তে শূন্য চোখে তাকিয়ে দেখলো আয়ুর অনামিকা আঙ্গুলের মাঝে একটি ডায়মন্ডের রিং চকচক করছে। এটা দেখে তার ভীষণ খারাপ লাগছে। সেটা কেন সেটা তে জানে না, তবে সেটা শুধুই আয়ু আপুর ও জাঙ্কুক স্যারের জন্য। দুটো মানুষ একে অপরকে ভালোবেসেও পেল না, মাঝখান থেকে তাদের বিচ্ছেদের কারণ হতে হলো তেকে। কিন্তু এখানে তারই বা দোষ কই? সে তো এসবের কিছুই জানতো না, আর যদি জানতো তাহলে কখনোই সে এই বিয়ে করতো না। কেন জানি নিজের ওপর ভীষণ রাগ হলো মেয়েটার। সে যদি তাড়াহুড়ো না করতো তাহলে এই দিনটা দেখতে হতো না। সে না হয় কিছু জানতো না, কিন্তু দাদা জান ওই মানুষটা তো সব জানে। তাহলে সে কেন এমন করলো? শুধু কি তাকে নাতব করার জন্য? এত এত প্রশ্নের মধ্যে তের মাথাটা ফেটে যাচ্ছে। সে কোনো মতো নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না আপু। এমন কিছু ঘটে রয়েছে যেটা আমার ধারণার বাহিরে ছিল। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিত থাকুন জাঙ্কুক স্যার অনেক তাড়াতাড়ি আপনার হয়ে যাবে। কারণ আমি কখনো চাইবো না আমার জন্য দুটো মানুষের ভালোবাসা অপূর্ণ থাক। সাথে সাথে আয়ুর ঠোঁটে হাসি ফুটে উঠল। সে চট করে তেকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, তোমাকে অনেক ধন্যবাদ তে। আমার বিশ্বাস ছিল তুমি আমাদের সম্পর্কটা মেনে নিবে। দিন শেষে তুমিও একজন মেয়ে, সেখানে আমার কষ্ট কিভাবে না বুঝে থাকতে পারবে? সবচেয়ে বড় কথা হলো জাঙ্কুক তোমাকে না, সে আমাকে ভালোবাসে, যাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। অজান্তেই তের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাবলেশীন হয়ে সে আয়ুকে বলে উঠল, দোয়া করি আপু আপনাদের দুজনের ভালোবাসা যেন পূর্ণতা পায়। জাঙ্কুক রাতে জেনিকে চট্টগ্রামে রেখে আবার সকালে ফিরে এসেছে। বোনের যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু কিনে দিয়েছে। বাড়িতে ফিরে রুমে প্রবেশ করতে কপাল কুঁচকে গেল জাঙ্কুকের। বিছানায় এলোমেলো ভাবে শুয়ে আছে তে। লম্বা লম্বা চুলগুলো চাদরের সাথে লেপটে রয়েছে। মেয়েটা বালিশের পাশে মাথা রেখে গোমড়াচ্ছে। মাঝে মধ্যে মাথা এদিক ওদিক করে কিছু বিড়বিড় করে বলছে এবং ফর্সা চেহারা মলিন হয়ে আছে। জাঙ্কুক এগিয়ে এসে কিছু একটা ভেবে তের কপালে হাত রাখতেই ভীষণ চমকে উঠল। জ্বরে পড়ে যাচ্ছে মেয়েটার শরীর। রাতেই তো সে সুস্থ রেখে গিয়েছিল, তাহলে হঠাৎ করে এত জ্বর আসার কারণ কি সেটা জাঙ্কুক বুঝতে পারছে না। জাঙ্কুক সরে আসার সময় তার নজরে পড়ল মেয়েটার বাম গালের দিকে। ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। এটা দেখে জাঙ্কুকের কপালে খানিকটা বাজ পড়ল। ভালো করে লক্ষ্য করে দেখলো মেয়েটা অজানা ব্যথায় চটফট করছে। সে আর দূরে সরে গেল না, বরং কাছে এসে হালকা ঝুঁকে এক গালে হাত রেখে আস্তে করে ডেকে উঠল, তে এই তে তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কি হয়েছে তোমার? জাঙ্কুকের ডাকে তে পিট পিট করে তাকালো। চোখের সামনে অনেক চেনা একখানা চেহারা দেখতে পেয়ে তার লালচে চোখজোড়া চলচল করে উঠল। জাঙ্কুক তেকে তোলার চেষ্টা করলে তে ব্যথা পেয়ে বলে উঠল, আহ আস্তে, আমার কোমরে অনেক ব্যথা করছে। কেন তে, তোমার কোমরে কি হয়েছে? রাতে সিঁড়ি থেকে পড়ে গিয়েছি। জাঙ্কুক তের শরীর থেকে কমফোর্টার সরিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখতে পেল তার ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ করা। সব সময় অঘটন না ঘটালে চলে না তোমার? কিভাবে হয়েছে এটা? আর তোমার চোখ কি সাথে ছিল না?
তে কিছু না বলে আদো আদো চোখে চেয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে হুট করে মেয়েকে পাশা কোলে তুলে নিল, তারপর ওয়াশরুমে চলে যায়। নিজে ও তেকে ফ্রেশ করিয়ে বেরিয়ে এলো। নরম বিছানায় আধশোয়া করে শুয়ে রুম থেকে বেরিয়ে যায় জাঙ্কুক। ফিরে এলো কয়েক মিনিট পর, হাতে খাবারের প্লেট। তেকে নিজ হাতে নাস্তা করিয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিল জাঙ্কুক। তারপর মেয়েটার বাম গালে মলম লাগিয়ে কপালে জলপট্টি দিতে থাকলো। আপনি নিশ্চয়ই ভীষণ টায়ার্ড, আমার সেবা না করে একটু রেস্ট নিন, আমি ঠিক হয়ে যাব। তোমার বাবাকে কথা দিয়েছিলাম তার মেয়ের খেয়াল রাখবো। ধরে নাও আমি নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করছি, এর থেকে আর বেশি কিছু না। আমাকে ভীষণ ঘৃণা করেন তাই না স্যার? কিন্তু ঘৃণা নয়, জাস্ট তোমাকে পছন্দ করি না আমি। আমিও আপনাকে পছন্দ করি না, বিশেষ করে আপনার রুড বিহেভিয়ারকে। মাঝে মধ্যে ইচ্ছে করে এক ধাক্কায় আপনাকে ভার্সিটির ছাদ থেকে ফেলে দিতে, তাহলে একটু হয়তো ভালো লাগতো আমার। আমাকে ফেলতে গিয়ে নিজেই কোমর ভেঙে বসে আছো মিস বদের হাড্ডি। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। সে ঘুমিয়ে যাবার কিছুক্ষণ পর জাঙ্কুক রুমের লাইট নিভিয়ে বাহিরে চলে গেল। রাতে এখানে কি হয়েছিল দাদাজান? নামজুন সাহেব বাগানে হাঁটাহাঁটি করছিলেন আর গম্ভীর মুখে কিছু একটা ভাবছিলেন। তখন জাঙ্কুক এসে এই প্রশ্নটি করলো, নাত বউ কি ঠিক আছে জাঙ্কুক? কি অবস্থা এখন ওর? জ্বর এসেছিল, তাই ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। নামজুন সাহেব আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন, কিছু বলতে গিয়েও থেমে যান। জাঙ্কুক পুনরায় বলল, মেয়েটার গায়ে হাত কে তুলেছে দাদু? আয়ু। কি? কিন্তু কেন? ভার্সিটি থেকে ফেরার পর খেয়াল করেছিলাম নাত বউয়ের মনটা ভীষণ খারাপ, সব সময় অন্যমনস্ক হয়ে যেন কি ভাবছিল। আমার সাথেও তেমন একটা কথা বলছিল না। জিজ্ঞেস করার পর জানায় সে আমার উপর ভীষণ অভিমান করে আছে, আর এইবারে ছেড়েও সে চলে যেতে চাইছিল। ভেবেছিলাম তুমি কিছু বলেছো তাই এমন করছে। জেনিকে নিয়ে তুমি চলে যাওয়ার পর খেতেও আসেনি মেয়েটা। বুঝলাম বিষয়টা বেশ জটিল, তাই আমি নিজেই গেলাম কথা বলার জন্য। রুমে না পেয়ে ছাদে খোঁজ করলাম। মেয়েটা মনমরা হয়ে একা একা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। অনেক চোরাচুরি করার পর শুধু আমাকে বলেছিল, সবকিছু জেনে শুনে কিভাবে দাদু তুমি দুটো ভালোবাসা মানুষকে আলাদা করে দিলে, মাঝখানে আমাকে না নিয়ে এলেও পারতে। এটা শোনার পর আশ্চর্য হয়ে যাই আমি। মূল কারণ জিজ্ঞাসা করলে বলে, আয়ু ও তুমি নাকি একে অপরকে ভীষণ ভালোবাসো। ওই মেয়েটা নাকি তোমার গার্লফ্রেন্ড। আর জানো ও কি বলেছে? তোমাদের এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়েও নাকি ঠিক হয়েছিল, কিন্তু মাঝখান থেকে আমি বেঁকে বসি আর তোমাকে আমার অসুস্থতার দোহাই দিয়ে তের সাথে বিয়ে দিয়ে দেই। এসব শুনে এক মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে যাই। তোমার আর আয়ুর বিয়ের কথা চলছিল, কিন্তু সেটা একান্তই ছোট বৌমা ও তার বোনের সিদ্ধান্ত ছিল। আর তুমি সেটা জানার পর সাফ সাফ না করে দিয়েছিলে সে আয়ুকে বিয়ে করতে পারবে না। তখন এটা নিয়ে ছোট বৌমা ঝামেলা করলেও পরবর্তীতে শান্ত হয়ে যায়। আর এই বিয়ের ব্যাপারটা অনেক বছর আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে গতকাল রাতে নাত বউয়ের মুখে এমন কথা শুনে আমি ভীষণ চমকে যাই। অতঃপর নামজুন সাহেব জাঙ্কুককে সবকিছু বলে দিলেন। ভার্সিটিতে থাকাকালীন আয়ু থেকে ঠিক কি কি বলে ব্রেন ওয়াশ করেছিল। সবকিছু শুনে জাঙ্কুক অবাক হয়ে গেল। তার জীবনে কখনোই কোনো নারী ছিল না, আর না সে ভালোবাসায় বিশ্বাসী। বলতে গেলে সে ভালোবাসা নামক শব্দকে ভীষণ ভয় পায়। তার নিজের দেখা তার বেস্ট ফ্রেন্ডই যে হোক, একটি মেয়েকে ভীষণ ভালোবাসতো, মেয়েটাও তাকে ভীষণ ভালোবাসতো। কিন্তু পরে বড়লোক ছেলে পেয়ে তাকে বিয়ে করে নিয়েছে। এতে হবি ভীষণ ভাবে ভেঙে পড়েছিল। তখন থেকে জাঙ্কুক এসবের ধারের কাছে যেত না। তোমার ও আয়ুর বিষয় পরিষ্কার করে বলি আমি মেয়েটাকে। একই সাথে আয়ুর উপর ভীষণ রাগ হচ্ছিল। মেয়েটা ইচ্ছে করে নাত বউকে মিথ্যা কথা বলেছে যেন তোমাকে ছেড়ে নাত বউ চলে যায়। আর বেকুব মেয়েটাও ওই শয়তান মেয়ের কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। তারপর আর কি, নাত বউয়ের সমস্ত ভুল ধারণা ভেঙে দিলাম। মেয়েটা আসল সত্য জেনে প্রচুর অবাক হয়ে যায়। সেই সময় আয়ু বাড়িতে ছিল না, বাহিরে গিয়েছিল ঘোরাঘুরি করতে। পরিস্থিতি স্বাভাবিক হতে মেয়েটাকে নিয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম।
হঠাৎ মাঝরাতে তে ও আয়ুর চিৎকার শুনে ছোট বৌমা আর আমি রুম থেকে বের হই। দোতলায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে দেখতে পেলাম দুজনে ঝগড়া করছিল। ফ্ল্যাশব্যাক, আজ বাহির থেকে অনেকটা রাত করেই ফিরে আসে আয়ু। অনেকদিন পর এখানকার বন্ধু মহলের সাথে আড্ডা দিয়েছে সে। জাঙ্কুক বাড়িতে থাকাকালীন সে রাতে বের হতে পারে না, কারণ মানুষটা এসব মোটেও পছন্দ করে না। সে রাতের বেলা বের হওয়া একদমই পছন্দ করে না। এই মানুষটার সুখে ভালো মেয়ে হয়ে থাকার সর্বদা চেষ্টা করছে আয়ু। এমনকি ওই লোকটার জন্যই নিজের লাইফস্টাইলও পাল্টে নিয়েছে এবং একটি ভদ্র মেয়েতে রূপান্তরিত হয়েছে। অথচ মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো আয়ু। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় খেয়াল করলো তে গম্ভীর মুখে তাকিয়ে আছে তার দিকে। তে, তুমি এখানে কি করছো? কেন আমার জায়গায় বুঝি জাঙ্কুক স্যারকে আশা করেছিলে আয়ু আপু? ইউ আর রাইট তে, আমি আমার প্রিয় মানুষটাকে মিস করছিলাম। তে তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠলো, হয়েছে আপু, আর মিথ্যা নাটক করতে হবে না। আমি সবকিছু জেনে গিয়েছি। মানে কিসব বলছো তে? তুমি কি জেনে গিয়েছো? মানে এটাই যে জাঙ্কুক স্যার আপনাকে মোটেও ভালোবাসে না। শুধু আপনাকে কেন, উনি কোনো নারীকেই ভালোবাসেন না। আপনি ওনাকে পাওয়ার জন্যই আমাকে মিথ্যা বলেছেন। সবকিছু শুনে যেন আমি ওনার জীবন থেকে চলে যাই, তখন আপনি তার জীবনে আসতেন। এম আই রাইট আপু? বাট আফসোস, সেটা আর হচ্ছে না। জাঙ্কুক স্যার না চাওয়া অবধি আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না, আর না আপনাকে ওনার লাইফে আসতে দিব। আফটার অল আপনি কেমন সেটা আমি এ টু জেড জেনে গিয়েছি। তের কথা শুনে আয়ু কিছুটা চমকে উঠলো। পরক্ষণেই নিজেকে সামলিয়ে নিয়ে বলে উঠলো, দ্যাটস গ্রেট তে, ভালোই হয়েছে তুমি সবকিছু জেনে গিয়েছো। এখন চুপচাপ আমার জাঙ্কুকের জীবন থেকে সরে যাও। আমি তাকে ভীষণ ভালোবাসি। উনি তো আর আপনাকে ভালোবাসে না আয়ু আপু। আমার একার ভালোবাসাই ওর জন্য যথেষ্ট। শুধু আমাদের মাঝখান থেকে তুমি চলে যাও। আমি চলে গেলেই কি জাঙ্কুক স্যার আপনাকে বিয়ে করে নেবে? মনে হয় না। ওনার যদি আপনাকে বিয়ে করারই হতো তাহলে প্রথমে আপনাকেই বিয়ে করত, আমাকে বিয়ে করতো না। সেটা না হয় আমরা নিজেরাই বুঝে নেব। তোমাকে এত মাথা ঘামাতে হবে না। শুধু মাথা না, এই তে পুরোটাই ঢুকে গিয়েছে মাঝখানে। না চাইতেও মাইন্ডার চিপায় ফেসে গিয়েছে আমি। সেখানে আমি না ঘামলে আর কে ঘামবে বলুন তো? তুমি কি চাওতে? আমাকে আমার মতো থাকতে দিন, আমি সেটাই চাই। মানে তুমি বলতে চাচ্ছ জাঙ্কুককে ছেড়ে তুমি চলে যাবে না? আশ্চর্য, আমি কেন ওনাকে ছাড়তে যাব? আমাকে দেখে কি আপনার ভালো বেটারই মনে হয় আপু? ওনার দরকার হলে উনি ছাড়ুক আমায়, আর না হলে কয়েকদিন পর আমার আর ওনার বাচ্চা কাচ্চার ফুপি ডাক শুনতে বেশ ভালোই লাগবে আপনার। আর না হলে হাটাস বেটাকে একদম কেলানি দেব। মুখ সামলে কথা বলতে। আমি আমার স্বামীকে 1000 বার বকবো, তাতে আপনার কি? আপনি আমার স্বামীর কে হন? এতই যদি ভালোবাসা ও দরদ উতলে পড়ছে তাহলে ওনার কাছে গিয়ে ড্রামা করুন। আমাকে এসবের মধ্যে একটুও জড়াবেন না। এই আপনার জন্য, শুধু আপনার জন্য চিন্তা করতে করতে আমি 2 কেজি ওজন কমিয়ে ফেলেছি। যেখানে আমি সবাইকে ডিপ্রেশনে ফেলি, সেখানে আপনার কথা শুনে আমি নিজেই ডিপ্রেশনে চলে গিয়েছি এবং শুধু শুধু আমার দাদুর উপর রাগও করেছি। সাথে স্যারেরও 14 গোষ্ঠী ধুয়ে দিয়েছি এবং দুপুরে ঠিক মতো খাবারও হয়নি। এমনকি রাতেও গলা দিয়ে খাবার নামছিল না। মাথা ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। একদিকে আমি মরছি আমার জ্বালায়, আর আপনি বাহিরে ফিল্ডিং মারছেন। বাহ আপু বাহ, এক কথায় চমৎকার অভিনয় করছেন আপনি। এতদিন জানতাম শুধু আমিই নাটকবাজ, এখন দেখছি আমার থেকেও 2 কাঠি ওপরে আপনি। কথাগুলো শুনে রেগে গেল আয়ু। আমি তোকে লাস্ট বার বলছি তে, আমার জাঙ্কুকের জীবন থেকে সরে যা, নয়তো তোকে আমি। নয়তো কি? হ্যাঁ, কি করবি তুই? আমার শেষ করে ফেলবো তোকে তে আমি। যাব না সরে, আমিও দেখি তুই কি করতে পারিস। বলা শেষ হতে তের বাম গালে থাপ্পড় এসে পড়লো সজোরে। চামচিকার বান্দির বাচ্চা, তোর সাহস তো কম নয়। বেশ, আয়ু গালি শুনে মুহূর্তে সব দর্শের ভাত ভেঙে গেল তের। সে রক্তিম সুখে তাকিয়ে সপাট করে চোর বসিয়ে দিল আয়ুর গালে। আর যাই হোক, তার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি।
সেখানে একজন বাহিরের মেয়ে হয়েও কিনা বিনা দোষে তাকে মারলো, তাহলে সে কিভাবে ছেড়ে দিবে আয়ুকে? 10টা মার খেলেও 5টা ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে তের। অন্যদিকে আয়ু মার খেয়ে হতভম্ব হয়ে গিয়েছে। সে একটু আশা করেনি তে তাকে এভাবে উল্টা আঘাত করবে। তবে রাগে অপমানে শরীর জ্বলে যাচ্ছে আয়ুর। কত বড় সাহস এই তে মেয়েটার! আয়ু তালুকদারের গায়ে হাত তুলেছে। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো, আমার সাথে একদম লাগতে আসবে না, নয়তো আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব। গা জ্বলে উঠল আয়ুর। তে নিজের গাল নেড়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ি বেয়ে নামতে চাইল। উদ্দেশ্য ছিল রান্নাঘরে গিয়ে নিজের নরম গালে বরফ কষাকষি করবে। গালটা ভীষণ ভাবে জ্বলছে, হয়তো সুন্দর গালে আঙুলের চাপ বসে গিয়েছে। তে সিঁড়ির ধাপে পা রাখতেই হুট করেই আয়ু চট করে লাং মারল তেকে। একদম হুট করে ঘটনাটি ঘটে যায়। ফলস্বরূপ অকাঙ্ক্ষিত ধাক্কায় নিজের ব্যালেন্স সামলাতে না পেরে হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে পড়ল তে। কোমরে ও পায়ে অনেকটাই ব্যথা পেয়েছে, এমনকি ভয়ে সেখানে সেন্সলেস হয়ে যায়। নামজুন সাহেব ও ইউনজুন তখনই মেয়েটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঝরাতেই ফিরে এসেছে, কারণ তে হাসপাতালে থাকতে মোটেও পছন্দ করে না। তীব্র ফিনাইনের গন্ধ তের একদম সহ্য হয় না। নামজুন সাহেব আয়ুর কাছে এতটাই রেগে গিয়েছিলেন যে ওই গভীর রাতে মেয়েকে তার বাড়ি থেকে বের করে দিলেন, সাথে কিছু কড়া কথাও শুনিয়ে দিলেন। ইয়ঞ্জন আয়ুর পক্ষে ছিল, এটা নিয়েও অনেক ঝামেলা হয়। এতে নামজুন আরো রেগে যান, ছোট বৌমাকেও কিছু কথা শুনিয়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক দেখে চুপ করে যায় ইয়ঞ্জন। বাড়ির গাড়ি ও ড্রাইভার দিয়ে আয়ুকে তার কাজিনের বাড়িতে পাঠিয়ে দেন। পরিস্থিতি শান্ত হলে আবার নিয়ে আসবেন আয়ুকে। সবকিছু শুনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল জাঙ্কুক। চোখমুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট, চেহারা দেখা বোঝা মুশকিল মনের ভেতর কি চলছে। কিছু সময় তো মেরে দাঁড়িয়ে উল্টো দিক ঘুরে বাড়ির ভেতরে যেতে যেতে গভীর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বৌমার বড় বোনের মেয়েকে যেন এই বাড়িতে আর কোনোদিন না দেখি দাদা যান, অন্যথায় পরের থাপ্পড়টা কিন্তু আমার হাতেই পড়বে। তে আজ ভার্সিটিতে যায়নি বললে ভুল হবে, সে যেতে পারেনি। শরীরের ব্যথা, পায়ের ব্যথা নিয়ে সারাদিন বিছানায় শুয়ে কাটিয়েছে। নাজুক শরীরে ভালো মতোই ব্যথা পেয়েছে। ফোনে নিজের পরিবারের সাথে কথা বলে নিয়েছে তে, তবে তাদের এ ব্যাপারে কিছু জানায়নি। শুধু শুধু চিন্তা দিয়ে লাভ কি, যা হবার তো তা হয়ে গিয়েছে। দাদাজান ও আইরিন চাচি একটু পরপরই এসে তাকে দেখে যাচ্ছে, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোনো কিছুর প্রয়োজন পড়ছে কিনা সবকিছুই তারা এসে জিজ্ঞেস করছে। নামজুন সাহেব দুপুর বেলায় খাবার নিয়ে এসে নিজ হাতে তার নাত বউকে খাইয়ে দিয়েছেন। নাত বউ হবার আগে এই মেয়েটা তার নাতনির জায়গা দখল করে নিয়েছে, তাই তো এত ভালোবাসেন এবং অনেক কাঠকুড় পুড়িয়ে নাতির বউ করে সারা জীবনের জন্য নিজের বাড়িতে নিয়ে এসেছেন। এত কিছুর পরও ইয়ঞ্জুন অসুস্থ মেয়েটার কাছে যাওয়ার প্রয়োজন মনে করেনি, আর না নিয়েছে তের কোনো খোঁজ খবর, কারণ তিনি ভীষণ রেগে আছে তের ওপর। মেয়েটার কত বড় সাহস তার বাগনিকে চর মারে। এই মেয়েটার জন্যই তো এত রাতে আয়ুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। তিনি এত সহজে ভুলে যাবেন কিভাবে? মনে মনে সমস্ত রাগ খুব আপাতত পুষে রাখছেন, সময় মতো সবকিছু হিসাব নিয়ে নিবেন। সময়টা তখন সন্ধ্যাবেলা। তে নিজের বিছানায় শুয়ে আছে, পাশে টি টেবিলের ওপরে রাখা গরম তেলের ছোট বাটি। বিকেল থেকে পিঠ টনটন করে ব্যথা করছে, তাই সে ভেবেছে আইরিন চাচির থেকে পিঠে তেল মালিশ করিয়ে নিবে। মানুষটা তেল দেখে বাহিরে গিয়েছে, কিন্তু আসার কোনো নামগন্ধ নেই। এদিকে তেলটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। তে বিরক্তি মুখ নিয়ে বালিশ গুছিয়ে রইল। তখন তে কারোর অনুপস্থিতি টের পেয়ে বলে উঠল, চাচি, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? তাড়াতাড়ি আমার পিঠে তেল মালিশ করে দিন, বেতায় আমার প্রাণ যায় যায় অবস্থা। ওই শাকসুন্নির কত বড় সাহস, কিন্তু অঙ্কে ফেলে দেয়। এখানে এসে যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম, তাহলে ওরে চার থেকে টুপ করে ফেলে দিতাম, তাহলে আমার হিসাব বরাবর হতো।
কিন্তু আফসোস, আমার প্রতিশোধ নেওয়া আর হলো না। জাঙ্কুক স্যারের কপালে ওই শাকচুনিটা জুটলেই বেশ ভালো হতো। উনি আমার মতো ভালো মেয়েকে একদমই ডিজার্ভ করে না। একটা জলজ্যান্ত শাকচুনির পাল্লায় পড়লে ওনার ইগো বের হয়ে যেত। তখন বুঝতো বউপালা কত কষ্টের। তে নিজের মনে বক বক করে থামলো, কিন্তু প্রতি উত্তরে কিছু শুনতে পেল না। তাই সে পুনরায় বলে উঠল, চাচি আপনি দাঁড়িয়ে আছেন কেন? জলদি মালিশ করুন, নয়তো তেল ঠান্ডা হয়ে যাবে। বলতে বলতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় এবং মুহূর্তেই অবাক হয়ে গেল তে। ড্রেসিং টেবিলের সামনে জাঙ্কুক স্যার দাঁড়িয়ে থেকে হাত ঘড়ি খুলছে। তে চট করে নজর সরিয়ে নিল। এই হচ্ছর বেটা আবার কখন এলো? তার মানে এতক্ষণ যাকে আইরিন চাচি ভেবে কথাগুলো বলেছিল তে, সেটা এই লোকটাই ছিল। দূর দূর, সে সবসময় বল জায়গায় সত্য কথাগুলো বলে দেয়। জাঙ্কুক শার্টের বোতাম খুলতে খুলতে স্বাভাবিক গলায় বলে উঠল, আমার ওয়াইফ হওয়ার যোগ্যতা তুমিও রাখো না মিস বদের হাড্ডি। আপনিও আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখেন না, তাহলে আমার সাথে রয়েছো কেন? আপনি কেন আমার সাথে আছেন? বাধ্য হয়ে। আমিও বাধ্য হয়ে আপনার সাথে রয়েছি। মেয়েটার তেরামি দেখে চোখ মুখ কুচকে ফেলল জাঙ্কুক। কিছু না বলে বড় বড় পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। এই বদের হাড্ডি, উঠছো কেন? জাঙ্কুক শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখতে পেল তে বিছানা থেকে নামার চেষ্টা করছে, কিন্তু পা নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আইরিন চাচিকে ডাকতেই উঠেছিলাম। জাঙ্কুক বিনিময়ে কিছু না বলে হাতে থাকা তোয়ালে সোফার উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে এসে দেখতে পায় আইরিন চাচি একগুচ্ছ ছোট মাছ কাটাকাটি করছে। মাছগুলো তার দাদা জানের বেশ প্রিয়, তবে ইউনজনকে সে এগুলোর ধারের কাছেও দেখতে পেল না। এতগুলো মাছ কাটতে দেখা জাঙ্কুকের বোঝা হয়ে গেল এত তাড়াতাড়ি মাছ কাটা শেষ হবে না। তাই সে পুনরায় রুমে গিয়ে তের উদ্দেশ্যে বলে উঠল, চাচি মাছ কাটতে ব্যস্ত। তে কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘণ্ঠে বলে উঠল, তাহলে আপনি আমার পিঠে তেল মালিশ করে দিন। হোয়াট? এতে সারের মতো চেঁচানোর কি হলো? আজব তো। আজকে আমার এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দায়ী। আপনার কারণেই ওই বাজি মেয়েটা আমাকে হার্ট করেছে। এখন আমার সেবা যত্ন করতে না পারলে আমাকে বাপের বাড়িতে রেখে দিয়ে আসুন। তবু এভাবে বেতা সহ্য করে পড়ে থাকতে পারবো না। আমিও মানুষ, আপনার মতো কোনো এলিয়েন নয়। এই জাঙ্কুক টুট কামড়ে কিছু একটা ভাবলো। ইচ্ছে তো করছে এই মেয়েটাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু বিষয়টা অনেক বাজে দেখাবে। তার উপর দাদাজান তো আসেনি। উনি যদি একবার জানতে পারে তাহলে তার কান জ্বালাপালা করে দিবে। আর সে মোটেও অশান্তি চায় না, কিন্তু এখন অশান্তি নামক বড় কারণটাই ঘাড়ে এসে জুটেছে, যাতে সে চাইলেও সরাতে পারবে না। তার এলোমেলো জীবনটা আরো এলোমেলো হয়ে যাচ্ছে। জাঙ্কুক তীব্র শ্বাস ফেলে বলে উঠল, ওকে ফাইন, আমি করে দিচ্ছি। স্যারের কথা শুনে তে ভরকে গেল। এখন কি সত্যি সত্যি তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিবে নাকি এই বজ্জাত লোক? সে তো ভাব নেওয়ার জন্য বলেছিল। এই অবস্থায় বাড়িতে গেলে ব্যাপারটা মোটেও ভালো দেখাবে না। তাই সে কিছু বলতে যাবে, তখনই খেয়াল করলো জাঙ্কুক স্যার তেলের বাটিটা নিয়ে তার পাশে বসেছে। এটা দেখাতে আড়ালে নিঃশ্বাস ছেড়ে উবুর হয়ে শুয়ে পড়লো। এদিকে জাঙ্কুক ততমত মুখে মেয়েটার পিঠ থেকে টি শার্ট উপরে তুলে দেয়। সে জীবনেও এই মেয়েটার মতো নির্লজ্জ আর দুটো দেখেনি। জাঙ্কুক এক পলক সাদা দবদবে মসৃণ উন্মুক্ত পিঠের দিকে একবার তাকিয়ে আবারও নজর সরিয়ে নিল, কিন্তু অবাধ্য চোখ বারবার তের পিঠের কালো তিলটায় আটকে যাচ্ছে। কিন্তু জাঙ্কুক চোখ বুজে নিজেকে শান্ত করে নিল। তারপর কিছু একটা ভেবে উঠে গিয়ে আলমারি থেকে দুটো গ্লাভস বের করে হাতে পরে নিল। এই মেয়েটা বেহায়া হলেও সে তো বেহায়া নয়। কিছু সময় পর নিজের পিঠের মাঝে দুটো হাতের স্পর্শ পেয়ে তে ঘাড় ঘুরিয়ে স্যারের দিকে তাকালো। কালো গ্লাভস পরতে দেখে তে বেকুব বনে গেল। তার শরীর কি নোংরা যে স্পর্শ করতে গ্লাভস ইউজ করছে। দীর্ঘশ্বাস ছেড়ে বালিশে মুখ ডুবিয়ে দিল। তার কেন জানে মালিশটা নিতে ভালোই লাগছে। শরীরে বেশ আরাম অনুভব করছে তে।
অন্যদিকে জাঙ্কুক টুট কামড়ে আলতো হাতে মেয়েটার পিঠে বাঁকানো কোমরে তেল মালিশ করে দিচ্ছে। তবে তার চোখ জোড়া বন্ধ, তবুও সে মেয়েটাকে অনুভব করতে পারছে। হঠাৎই জাঙ্কুকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। জাঙ্কুক মনে মনে শয়তানি হেসে হাতের শক্তি দ্বিগুণ করতে দেহ চকিয়ে বলে উঠল, আহ স্যার, আমার লাগছে তো, আপনাকে মালিশ করতে বলেছি, আমার পেটের হাড্ডিগুলো ভাঙতে বলিনি, আসতে দিন। জাঙ্কুক টুট কামড়ে হাসলো, তবে আর কিছু বলল না। এদিকে তে দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করতে লাগলো, একদিন আমারও সুযোগ আসবে স্যার, তখন আপনাকে যদি নাকানে চুবানি না খেয়েছি তাহলে আমি কিম তেইয়ং না। এক সপ্তাহ পর ভার্সিটিতে এসেছি তে, সামনে আবার ইনকোর্স এক্সামও রয়েছে। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন কমপ্লিট করতে করতে তার জীবনটাই শেষ। তার উপর যদি তাকে স্বামী নামক হিটলার স্যার, তবে তো রিল্যাক্স হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তে ফুস করে তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে পানির বোতল বের করে অর্ধেক খেলো। প্রথম ক্লাস শেষ হয়ে গিয়েছে, এখন ফিজিক্স ক্লাস হবে, তাই সবাই বসে থেকে অপেক্ষা করছে স্যারের জন্য। বেশি পানি খাওয়ার ফলে ওয়াশরুমে পেল তে বান্ধবীদের বলে পানির বোতল সহ বাইরে যেতে লাগলো। ফেরার সময় না হয় বোতল ভর্তি করে পানি নিয়ে আসবে আবারও। সিঁড়ি বেয়ে নামার সময় ফোনটা বেজে উঠলো তে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার ছোট বোন ন্যান্সি কল দিয়েছে। সে কলটা রিসিভ করে কানে গুঁজে বোনের সাথে কথা বলতে শুরু করলো। কথা বলার এক ফাঁকে বাম হাতটা রেলিং এর ওপর রেখে ভুলবশত কাত করে ফেলে ফলস্বরূপ বোতলের অর্ধেক পানি নিচে পড়ে যায়। তে হেসে হেসে কথা বলতে বলতে বোতলে চুমুক দিল, কিন্তু একই পানি কই? তে ভ্রু কুঁচকে তাকিয়ে দেখতে পেল বোতল একদম ফাঁকা। চট করে রেলিং এর নিচে সিঁড়িতে তাকাতেই স্তব্ধ হয়ে যায় তে, সাথে মুখটাও অটোমেটিক হা হয়ে যায়। জাঙ্কুক স্যার বেজা মাথা ও চেহারা নিয়ে অদ্ভুত ভাবে এদিক ওদিক তাকাচ্ছে। তে নিচে নামার আর সাহস পেল না। সে ভয়ে উল্টো ঘুরে এক ছুটে ওখান থেকে পালিয়ে গেল। সব আকাম কুকাম এই লোকটার সাথেই কেন হতে হয়? কি রে, এমন হাঁপাচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে? রোজের কথা শুনে তে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমার দ্বারা কখনো ভালো কাজ হয় না কেন? সবসময় ভুল জায়গায় উল্টাপাল্টা কাজ করে বসি। কেন তে, তুই আবার কি উল্টাপাল্টা কাজ করেছিস? আমি কিছু করিনি, যা করেছে এই শয়তান বোতলটা করেছে, আমি কিছু করিনি বলে তে জানালা দিয়ে ছুঁড়ে মারলো বোতলটা। সঙ্গে সঙ্গে নিচ থেকে একটা ছেলের চিৎকার চেঁচামেচি শব্দ ভেসে এলো। তে সহ বাকিরা সবাই অনেক অবাক হয়ে যায়। রোজ তড়িঘড়ি করে জানালার কাছে গিয়ে দেখতে পেল একজন সিনিয়র ভাই তের বোতল হাতে নিয়ে অন্য হাতে নিজের কপাল চেপে ধরে আছে। তে, তুই আজ শেষ। ক্লাসরুমের লাস্ট বেঞ্চে গাপটি মেরে বসে আছে তে, ভয়ে রীতিমতো হাত পা জমে যাচ্ছে। সে আজ ভুলবশত যার কপাল ফাটিয়ে দিয়েছে সেই ছেলেটা এক নম্বরের শয়তান। বড়লোক পাপের বিগড়ে যাওয়া একমাত্র ছেলে। মেয়েদেরকে সম্মান দেওয়া তো দূরে থাক, সুযোগ পেলে অসভ্যতামি করতে শুরু করে। ভার্সিটির অনেক মেয়েরাই ভয় পায় তাকে। এমনিতেই ওই ছেলেটার সাথে তার সম্পর্ক ভালো না। ভার্সিটির প্রথম দিনেই বড়সড় একটা ঝামেলা করেছিল সে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সবার সামনে থাপ্পড় মেরেছিল তে ওই ছেলেটাকে, কারণ ওই ছেলেটা নিজের দলবল নিয়ে রেগিং করার নামে তাদের সাথে খারাপ ব্যবহার করতে চেয়েছিল। তারপর থেকেই ওই ছেলেটার দু চোখের বিষ সে সুযোগ পেলে তাদের সাথে লাগার চেষ্টা করে। আর আজ সে অজান্তেই এই ছেলেটাকে সুযোগ দিয়ে দিল ঝামেলা করার জন্য। সবচেয়ে বেশি এখন নিজের উপরে রাগ হচ্ছে তের। তখন কেন সে বোতলটা ছুঁড়ে মারতে গিয়েছিল। স্যার, আমরা কি ভেতরে আসতে পারি? জাঙ্কুক ডেস্কের সামনে দাঁড়িয়ে থেকে লেকচার দিচ্ছিল আর টুকটাক প্রশ্ন করেছিল সবাইকে। তখন দরজা থেকে বেশি আসা বাক্যটি শুনে জাঙ্কুক গা ঘুরিয়ে তাকায় তাদের দিকে। 4-5 জন সিনিয়র ছেলেপুলে দাঁড়িয়ে আছে। সে সবাইকে চিনে। ক্লাস চলাকালীন নো ডিস্টার্ব, পরে এসো। আপনার স্টুডেন্টের মধ্যে একজনের এই পানির বোতলটা ভুলবশত নিচে পড়ে গিয়েছে, সেটাই দিতে এসেছি স্যার। জাঙ্কুক কপাল কুঁচকে বোতলটার দিকে তাকালো। বেগুনি রঙা বোতলটার গায়ে পান্ডার স্টিকার দেখে
একটু চিন্তার অসুবিধা হলো না জাঙ্কুকের। এটার আসল মালিক কে? সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। সে নিজেকে আড়াল করে রেখেছে বান্ধবীদের পেছনে, কারণ সে কোনো মতে ঝামেলা চায় না। জাঙ্কুক নজর সরিয়ে কায়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকায়। ছেলেটার কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। সে টুট কামড়ে কিছু একটা ভেবে সবার উদ্দেশ্যে বলে উঠল, লিসেন টু মি, এই বোতলটা কি তোমাদের মধ্যে কারোর? তখন সবাই না বলে, লিসেন, তোমাদের কোথাও কোনো ভুল হয়েছে। এটা এখানকার কারণ নয়, হতে পারে অন্য ডিপার্টমেন্টের কারোর। দাও, এটা আপাতত আমার কাছে দাও। আমি খোঁজ নিয়ে আসল মালিকের হাতে পৌঁছে দেব। তোমরা এখন আসতে পারো। কথাগুলো বলে জাঙ্কুক এগিয়ে এসে ছেলেটার হাত থেকে বোতলটা নিয়ে নিল। ছেলেগুলো আর কিছু বলতেছেও। জাঙ্কুক স্যারের গম্ভীর চেহারা দেখে আর কিছু বলতে পারল না, কারণ তারা কম বেশি সবাই জানে এই লোকটা কেমন। তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। এই বিষয়টা না হয় পরে দেখা যাবে। তাদেরকে যেতে দেখে তের বন্ধু মহল সবাই নিঃশ্বাস ছাড়লো। আজ স্যারের জন্য বেসিক্যালিতে ওই লোকটার জন্যই এমনটা হয়েছে। ক্লাস শেষ করে জাঙ্কুক বেরিয়ে গেল আর নিজের অফিস রুমে ঢোকার সময় ডাস্টবিনে বোতলটা ছুঁড়ে ফেললো। ভার্সিটি শেষ করে বাড়িতে এসে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে দাদা জানের সাথে টুকটাক কথাবার্তা বলে বাত ঘুম দিয়েছে তে। ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। হামি তুলে উঠে বসে বাম পাশে তাকাতেই দেখতে পেল জাঙ্কুক স্যার সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। পরনে টি শার্ট ও ট্রাউজার, ঘন বড় বড় চুলগুলো ভেজা এবং চিকন রক্তিম নিচে টুট কামড়ে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ক্রিনে। শ্যাম বর্ণের সুন্দর মুখশ্রীর দিকে না চাইতেও কিছুক্ষণ তাকিয়ে রইল তে। আজকাল ঘুম থেকে উঠার পরপরই এই মানুষটার সুদর্শন মুখখানা দেখতে হয়। মাঝে মধ্যে তো সকাল সকাল আপত্তিকর পরিস্থিতিও পড়ে যায় তে। এই তো আজ সকালের ঘটনা। ভোরের দিকে ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে আবিষ্কার করে মানুষটার উদম বুকের মাঝে। লোকটা তখন গভীর ঘুমে মগ্ন ছিল, অথচ তের ঘুম মুহূর্তেই উড়ে যায়। সে লজ্জায় লাল নীল সবুজ হয়ে চট করে সরে আসে। মানুষটা তো আর এমনি এমনি বলে না, তার ঘুমের কোনো ঠিকানা নেই। তে এসব ভেবে আনমনে হাসলো। তে সজ্ঞানে নিজেকে দূরে সরিয়ে রাখলেও ঘুমের ঘুরে সে মানুষটার কাছে চলে যায়। এতে তারই বা দোষ কই? এদিকে সোফায় ঘুমিয়েও শান্তি নেই, ধপ ধপ করে উল্টো হয়ে পড়ে যায়। তাই তো এক প্রকার বাধ্য হয়ে বিছানায় ঘুমাতে হয় তেকে। এতে তার ঘুমটা অনেকটাই ভালো হয়, আর এই বিছানাটাও একটু বেশি নরম। তে এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই প্লাজোর সাথে পা আটকে দপাস করে ফ্লোরে পড়ে যায়। শালা সব অঘটন আজ আমার সাথেই হবে। জাঙ্কুক এক পলক তাকিয়ে আবারও নিজের কাছে মন দিল। তে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে কমফোর্টার সরিয়ে উঠে দাঁড়ালো। খোলা চুলগুলো হাত কোপা করে ওয়াশরুমের দিকে যেতেই পেছন থেকে তে শুনতে পেল, নিজের হাত পা কন্ট্রোল করতে শিখুন মিস বদের হাড্ডি। সবাই জীবন জাঙ্কুক নয় যে আপনাকে ছেড়ে দিবে। তে বুঝতে পারলো জাঙ্কুক কায়ের কথা বলে তাকে সাবধান করছে। আজ রাতে সকল রান্না তে নিজে থেকেই করেছে। এতদিন ধরে সে আশাইরা শুয়ে বসে থেকে ফোনে রান্নার ভিডিও দেখে অনেক রান্নাই শিখে নিয়েছে, যেন তাকে পরবর্তীতে রান্না বান্না নিয়ে কেউ কিছু না বলতে পারে। সবচেয়ে বড় কথা হলো এটা তার বাপের বাড়ি নয়, এটা তার শ্বশুর বাড়ি। একটু অসুবিধা হলেও সে প্রাণপণে চেষ্টা করবে সবকিছু মানিয়ে নেওয়ার জন্য। হাজার হোক সে জীবন পরিবারের বড় বউ। রান্না করার সময়তে কতবার শেখা হয়েছে তার কোনো হিসাব নেই। প্রথম প্রথম তাই এমনটা হয়েছে, তবে আজ সে শরীরের কষ্টের চেয়েও অনেক বেশি হ্যাপি। তার এই আনন্দকে দ্বিগুণ করতে দাদু তাকে একটি ডায়েরি দিয়েছিল। পুরো ডায়েরির পাতা ভর্তি ছিল রান্নার রেসিপি। মেয়েটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিল, এটা কার ডায়েরি? তখন জানতে পারে এটার আসল মালিক তারই আসল শাশুড়ি আম্মা। উনি রান্না বান্না করতে অনেক ভালোবাসতেন, সঙ্গে সকল রেসিপিগুলো তার ডায়েরিতে লিখে রাখতেন। বিয়েতে সে শাশুড়ি মায়ের অনেক গহনাই পেয়েছে। সে এই সামান্য ডায়েরিটা পেয়ে খুশিতে অনেক আত্মহারা হয়ে গিয়েছিল। শাশুড়ি মা যদি আজ বেঁচে থাকতেন তাহলে সে সোজা গিয়ে তাকে কিস করত।
এত চমৎকার একটি রেসিপি বুক তৈরি করার জন্য, কিন্তু আফসোস সেটা চাইলেও তে করতে পারবে না। ঘড়ির কাঁটায় 11টা চুই চুই। নিত্যদিনের ডিনার 10টার মধ্যে শেষ হলেও আজ কিছুটা দেরি হয়ে যায়। এর পেছনে অবশ্য তেই রয়েছে। মেয়েটা সবকিছু আস্তে ধীরে করেছে, কারণ তাড়াহুড়া করা শয়তানের কাজ। সেখানে সে প্রথম এত আইটেম বানিয়েছে, সেখানে রান্না খারাপ হোক সেটাতে মোটেও চায় না, নয়তো দেখা যাবে এটা নিয়েও কিছু না কিছু কথা শুনতে হবে থেকে। তে এতদিনে বুঝে গিয়েছে তার দ্বিতীয় শাশুড়ি মা মোটেও পছন্দ করে না তাকে। এতে তার মন খারাপ লাগেনি। সব মানুষের পছন্দ তো আর এক না। যেখানে তার স্বামী তাকে পছন্দ করে না, সেখানে শাশুড়ির মায়ের থেকে কিছু আশা করা যায় না। সেও মোটে এই লোকটাকে একদম পছন্দ করে না। নিজের পরিবার ও দাদাজানের কথা ভেবে এক প্রকার বাধ্য হইতে থাকছে। তবে এই মানুষটা যদি তাকে মেনে নিতে চায় তাহলে সে ভেবে দেখবে। কি গো নাথ বউ, তোমার রান্না বান্না কি শেষ হলো, নাকি পেটে গামছা বেঁধে আজ রাতটা কাটিয়ে দিতে হবে? না না দাদাজান, এই তো সব শেষ, তুমি খেতে এসো। নামজন মুচকি হেসে চেয়ার টেনে বসতে বসতে বললেন, যাও নাথ বউ, তোমার বরকে ডেকে নিয়ে আসো। তে মাথা নাড়িয়ে আগে ইনজুন বেগমের রুমে চলে গেল। মা, খেতে আসুন। অপর প্রান্ত থেকে কোনো সারা শব্দ বেশি এলো না। কিছু সময় রুমের বাহিরে দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে চলে এলো। রুমে এসে দেখতে পেল জাঙ্কুক স্যার বিছানায় আধশোয়া হয়ে বসে আছে এবং সে আনমনে বই পড়ছে। খাবার খেতে চলে আসুন। জাঙ্কুক বইয়ের পাতা থেকে মুখ তুলে সামনে তাকায়। মেয়েটার ফর্সা চেহারা লাল টমেটো হয়ে আছে। মাথায় ওড়না দেওয়া থাকলেও বোঝা যাচ্ছে গেমে নেই একাকার। জাঙ্কুক নজর সরিয়ে একবার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলে উঠল, 4 ঘন্টা ধরে কি এত রান্না করছিলে? হ্যাঁ, তা 1 মাসের জন্য নাকি 1 বছরের জন্য? 1 মাসও না, 1 বছরও না, 10 বছরের জন্য আমি রান্না করেছি। খেতে ইচ্ছে হলে আসুন, নয়তো বসে বই খান। খাবারগুলা কি আদৌ মুখে তোলা যাবে মিস বদের হাড্ডি? মুখে তুলতে না পারলে নাকি তুইলেন, সমস্যা নেই, আপনি নিচে যান। একথাটা বলে তে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে জাঙ্কুক রুমে নেই। তে তোয়ালে দিয়ে মুখ মুছে বাহিরে চলে এলো। ড্রয়িং এ নামজুন সাহেব, ইয়নজুন বেগম ও জাঙ্কুক বসে আছে। তে নিজ হাতে খুশি মনে খাবার সার্ভ করে দিচ্ছে। তাকে আইরিন চাচিও সাহায্য করছে। তুমিও বসে পড়ো নাথ বউ। না দাদাজান, আমি পরে চাচির সাথে খেয়ে নেব, আপনারা খান আগে। নামজুন সাহেব আর কিছু বললেন না। ওইদিকে জাঙ্কুক টমটমে মুখে বসে আছে, কারণ এখানে বেশিরভাগ খাবারই তার পছন্দের। যেখানে তার ছোট মাই তার পছন্দ অপছন্দের ব্যাপার জানে না, সেখানে এই মেয়েটা কিভাবে জানলো? তাহলে কি দাদাজান বলেছে? সেটাও হতে পারে। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে ইলিশের লেজ ভর্তা মাখা দিয়ে কচু শাক ও ঢেঁড়স ভাজি প্লেটে তুলে নিল। তারপর গরম বাতি মেখে এক লুকমা মুখে নিতে সে থমকে গেল। অবিশ্বাস চোখে তের দিকে তাকালো। তারপর গভীর কণ্ঠে জানতে চাইলো, তুমি এগুলা রান্না কোথা থেকে শিখেছো তে? দাদাজান আমাকে একটি রেসিপি বুক দিয়েছিল, ওটা দেখে আমি রান্না করেছি, তাই তো দেরি হয়েছে। জাঙ্কুক চট করে তার দাদাজানের দিকে তাকালো। আমার মুখ না দেখে চুপচাপ খাবার খাও দাদু ভাই, মেয়েটা অনেক কষ্ট করে রান্না করেছে, আশা করছি সম্পূর্ণ খাবার শেষ করবে। তারপর তেল রান্নার অনেক প্রশংসা করলেন, বিশেষ করে হাঁসের কষা মাংসের। মেয়েটা খুশিতে গদগদ হয়ে আরো মাংস তুলে দিল দাদাজানের পাতে। জাঙ্কুক কিছু না বলে খেতে শুরু করলো। মা, আপনাকে আরেকটু রুই মাছ দেই? তে খেয়াল করেছে তার শাশুড়ি মা রুই মাছের কালিয়া দিয়ে খাচ্ছে, হয়তো মজা হয়েছে তাই সে জিজ্ঞেস করেছিল। কিন্তু ইয়নজুন বেগম গভীর কণ্ঠে বলে উঠলেন, না থাক, আমার লাগবে না। তে মুখ কালো করে প্লেটের দিকে তাকায়। মাছ প্রায় শেষ হয়ে এসেছে, তাই সে সহসা 2টো মাছের পিস তুলে দিল তার শাশুড়ির প্লেটে। এতে ইয়নজুন মুখ তুলে তাকায় তের দিকে। তে বিনিময়ে হাসার চেষ্টা করলো। ইয়নজুন বেগম কিছু বললেন না, কারণ তার কাছে এই মাছটা অনেক মজা লেগেছে। তিনি তো ভাবতেই পারেননি মেয়েটার রান্নার হাত এতটা মারাত্মক হবে। কিছু কিছু আইটেমের ক্ষেত্রে লবণ ও ঝাল একটু বেশি হলেও খেতে মন্দ হয়নি, বরং
খাবারের স্বাদটা সবার কাছে একদম আলাদা লেগেছে। তে আরসুকা স্বামীর দিকে তাকায়। লোকটার প্লেটে ভাত প্রায় শেষে পথে, তাই সে আবারও এক বুক সাহস নিয়ে দম আটকে ভাতের পাত্র এগিয়ে গেল। তারপর প্লেট ভরে ভাত মেরে দিল জাংকুককে। জাংকুক গাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকায়। তে শুকনো ডুব গেলে সরে গেল। মনে মনে ভাবছে, এই বুঝি তার উপর দমকে উঠবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে মানুষটা কিছুই না বলে চুপচাপ খেতে লাগলো। এটা দেখে টুট কামড়ে হেসে তরকারি তুলে দিল। মানুষটা তার রান্না করা সব তরকারি দিয়ে খাচ্ছে। বিশেষ করে জাংকুক ভর্তার আইটেমগুলো দিয়ে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট করে নিজ নিজ রুমে চলে গেল। নামজুন সাহেব যাওয়ার আগে নাত বউয়ের উদ্দেশ্যে কিছু বলে উঠলেন। নিজের মাকে হারানোর পর আজ আমার নাতিটা তৃপ্তি সহকারে খাবার খেয়েছে। আর তোমার রান্নাটা একদম জাংকুকের মায়ের মতো হয়েছে। তে এটা শুনে ভীষণ হ্যাপি হয়ে যায়। রাত বাজে 2:30। এই সময়টাতে সবাই গভীর ঘুমে তলিয়ে থাকলেও আজ যেন জাংকুকের চোখে একটু ঘুম নেই। অজানা ব্যথায় বুকের ভেতরটা ছটফট করছে। আজ নিজের মাকে ভীষণ মনে পড়ছে জাংকুকের। ছোটবেলা কতই না সুখের ও আনন্দের ছিল। তারপর এক ঝড়ো হাওয়ায় সবকিছু শেষ হয়ে যায়। অকাঙ্ক্ষিত ভাবে তার মাকে হারানোর পর তার জীবন থেকেও সুখ নামক বস্তুটা গায়েব হয়ে গিয়েছে। জাংকুকের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে সুখের ওপর থেকে ডান হাত সরিয়ে নিজের বুকের দিকে তাকায়। মেয়েটা ইঁদুরের বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে এবং খোলা কালো চুলগুলো তার সর্বাঙ্গে লেপ্টে আছে। সে কতবার যে মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছে, তবুও ওই মেয়েটা ঘুরে ফিরে তার বুকের মাঝে এসে পড়ছে। এক সময় বাধ্য হয়ে জাংকুক হালি ছেড়ে দিল। জাংকুক কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে মেয়েটা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন একটু পর পর গায়ের গলা চুলকাচ্ছে। এতে জাংকুকের কপালে বাজ পড়লো। জাংকুক কৌতূহলী হয়ে এক হাতে এলোমেলো চুলগুলো গুছিয়ে নিয়ে এক পাশে রাখলো। একরাশ অস্বস্তি নিয়ে মেয়েটার কাঁধ থেকে সামান্য টি শার্টের গলা সরিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল জাংকুক। পুরো ফর্সা কাঁধ লালচে হয়ে রেশ পড়ে গিয়েছে। জাংকুক চট করে বিছানা থেকে উঠে বসলো তের দিকে। তারপর চুলগুলো সরিয়ে গলার দিকে তাকিয়ে দেখতে পেল সেখানেও লালচে রেশে ভরে আছে। অথচ মেয়েটা কি নিশ্চিন্তেই না ঘুমাচ্ছে। জাংকুক বুঝতে পারলো কোনো কারণে সম্ভবত মেয়েটার অ্যালার্জি জেগেছে। তাই সে কয়েকবার ডেকে উঠলো তেকে, কিন্তু তের ঘুম ভাঙার কোনো নাম গন্ধই নেই। জাংকুক কিছুক্ষণ চুপ থাকার পর মুহূর্তেই ঘুমন্ত মেয়েটার নাক ও মুখ চেপে ধরে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দিল। কয়েক মিনিটের পরই তে চটফট করে চোখ মেলে তাকালো। মেয়েটার বুক অস্বাভাবিক ভাবে উঠানামা করছে। তেকে জাগতে দেখে জাংকুক হাত সরিয়ে নিল। মেয়েটা চোখ দুটো বড় বড় করে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর অবিশ্বাস্য সুরে বলছে, আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন স্যার? মারার হলে প্রথম রাতেই তোমাকে মারতাম মিস বদের হাড্ডি। তাহলে মাঝরাতে এমন নাক মুখ চেপে ধরার কারণ কি? আমি যদি দম আটকে মরে যেতাম তাহলে কি হতো? কি আবার হতো? কিছুই হতো না, বরং আমার কাঁধ থেকে একটা পাগল নেমে যেত এবং আমি শান্তিতে জীবনযাপন করতে পারতাম। হ্যাঁ ঠিকই তো, আমি কে হই আপনার যে আমার জন্য কষ্ট পাবেন? আমি মরলেও কি আর বাঁচলেও কি? আপনার কখনোই এসবে আসে যায় না। উল্টো পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি আপনিই হবেন। দিন শেষে তে নামক গলার কাটা অত্যন্ত নেমে যাবে। জাংকুক ডয়ারের কাছে এসে দাঁড়িয়ে ইট বক্স থেকে অ্যালার্জির ওষুধ খুঁজতে শুরু করে। সে সময় মেয়েটার কথাগুলো শুনে গাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো তের চোখে পানি চলে এসেছে। তের চোখের পানি মুছে বিছানা থেকে নেমে যায়। তারপর একটা বালিশ নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে শুরু করে। তখনই জাংকুক পেছন থেকে বলে উঠলো, কোথায় যাচ্ছ মিস বদের হাড্ডি? আপনার সাথে একই রুমে আর থাকবো না আমি, নয়তো দেখা যাবে আপনি আবার আমার ঘুমের সুযোগ নিয়েছেন। আমার জানা মতে মিস বদের হাড্ডি, এখন পর্যন্ত তোমার কোনো রকম সুযোগ নেইনি আমি। যদি নিতাম তাহলে নিজ পায়ে অক্ষত শরীরে এতক্ষণে দাঁড়িয়ে থাকতে পারতে না। তের ব্রু কুঁচকে গেল। পেছনে ফিরে চাচালো কণ্ঠে বলে উঠলো, একদম মিথ্যে বলবেন না আপনি। আপনি আমার ঘুমের সুযোগ আলবাদ নিয়েছেন, না হলে কি তখন এমন নাক মুখ চেপে ধরতেন?
আপনি তো আমাকে একদম জানে মেরে ফেলতে চেয়েছিলেন। ভাগ্যিস তখন ঘুম ভেঙে গিয়েছিল আমার, নয়তো এতক্ষণে আমি আকাশের চাঁদের আলো হয়ে যেতাম। আপনার নামে আমি মামলা দিব মিস্টার জিওন সাংকুক। কত বড় সাহস আপনার! একটা জলজান্ত ঘুমন্ত মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন আপনি। এটা শুনে সাংকুকের চোয়াল শক্ত হয়ে এলো, রাগে ঘাড়ের শিরা ফুলে উঠেছে। সে হপ করে তের বাম হাতের বাহু চেপে ধরলো এবং টেনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায়। বড় আয়নার দিকে ইশারা করে দাঁতে দাঁত চেপে বলে উঠলো, আয়নায় নিজেকে একবার দেখুন মিস বদের হাড্ডি, তারপর না হয় আমাকে দোষ দিও। তে কপাল কুঁচকে আয়নার দিকে তাকাতেই দু চোখ কপালে উঠে গেল। সে ফেলফেল চোখে নিজের দিকে তাকিয়ে রইল। গলায় হাতের উন্মুক্ত বাহুতে রেশ পড়ে গিয়েছে, চোখ দুটো ভীষণ লাল হয়ে গিয়েছে, চেহারা হালকা ফোলা ফোলা ভাব। সে এতক্ষণ রাগের মাথায় অনুভবই করতে পারেনি তার শরীরে বাজেভাবে চুলকাচ্ছে। আসলে ইলিশ মাছে তের ভীষণ রকমের অ্যালার্জি। সাংকুক দীর্ঘশ্বাস ছেড়ে টি টেবিলের ওপর থেকে পানির গ্লাস দিয়ে এসে তের সামনে ওষুধ বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এটা খেয়ে নাও। এটা কিসের মেডিসিন? এটা বার্থ কন্ট্রোলের পিল। একটু আগে না বললে? আমি তোমার ঘুমের সুযোগ নিয়েছি, তাহলে তো এখন এটা খেতে হবে, নয়তো দেখা যাবে মিস বদের হাড্ডি প্রেগনেন্ট হওয়ার অপরাধে আমার নামে মামলা টুকে দিবেন। তাই আগে ভাগে এটা খেয়ে নিন। জাঙ্কুকের এমন কথা শুনে তে পুরাই বাকরুদ্ধ হয়ে গেল। পর মুহূর্তে নাক মুখ কুচকে বলে উঠল, আপনার মাইন্ড তো আমার মুখের বাসার থেকেও মাশাআল্লাহ স্যার। কয়েকদিন পরের কথা। আজ শুক্রবার হওয়ায় সকালে বাড়িতেই রয়েছে জাঙ্কুক। তে অনেক ভোরে উঠে নামাজ আদায় করে রুম থেকে বেরিয়েছে। তে তার দাদাজান ও শাশুড়ি মাকে সকালের নাস্তা দিয়ে এসেছে। এদিকে তার বজ্জাত জামাই পরে পরে ঘুমোচ্ছে। প্রায় দুপুর হতে চলেছে। জাঙ্কুক ঘুম থেকে উঠে গোসল করে সাদা একটা পাঞ্জাবি পরেছে জুম্মার নামাজে যাওয়ার জন্য। প্রতি সপ্তাহে দুই দাদা নাতি সেম পাঞ্জাবি পরে নামাজে যায়। আজও সেটা ব্যতিক্রম হলো না। পাঞ্জাবির দু হাতা বাহুতে গুটিয়ে রাখতে রাখতে সিঁড়ি বেয়ে নেমে আসছে জাঙ্কুক, ভেজা চুলগুলো সুন্দর করে সেট করা মাথায়। অন্যদিকে কেউ একজন যে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। এই মেয়ে, এটা কি করছো তুমি? সকল পানি তো নিচে পড়ে যাচ্ছে, তোমার ধ্যান কই? হ্যাঁ, দেখতে পারছো না? যত সব। ইউনজুন চিল্লিয়ে উঠল। এতে তে খানিকটা বরকে গেল। ছোট জলদি সামনে থেকে নজর সরিয়ে নিজের হাতের দিকে তাকালো। সে তো ডাইনিং টেবিলে এসে পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালছিল, কিন্তু জগের পানি গ্লাসে পড়ার বদলে টেবিল ও ফ্লোরে পড়ছে। আসলে মা, আমি খেয়াল করিনি, আমি দুঃখিত। আমি এক্ষুনি এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। কথাটা বলে তে তড়িঘড়ি করে রান্না করে ছুটতে চাইলো, কিন্তু এর আগেই আইরিন চাচি কাপড় নিয়ে এসে জায়গাটা পরিষ্কার করে দিলেন। এটা দেখতে মনে মনে হাসলো। এই মানুষটা তাকে সবসময় সাহায্য করে। সে সত্যি এই মানুষটার প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানায়, তাকে এত ভালোবাসা ও আগলে রাখার জন্য। তা আজকাল আমার নাত বউয়ের মনটা কোথায় থাকছে? নিশ্চয়ই বরের কাছে। তুমি ভুল ভাবছো দাদাজান, তোমার খাটাস নাতির কাছে আমার মন রাখতে বয়ে গেছে। ওনার কাছে পারলে আমি আমার মাথার একটা চুলও রাখবো না, নয়তো দেখা যাবে তোমার অতি ভদ্র নাতি আমার চুলগুলো পুড়িয়ে ফেলেছে। নামজুন শব্দ করে হু হু করে হেসে উঠলেন এবং জাঙ্কুক গভীর কণ্ঠে বলে উঠল, তোমার হাসাহাসি শেষ হলে এখন যাওয়া যাক দাদাজান। এখনই চলো দাদু ভাই। তারপর দাদা নাতি বেরিয়ে গেল। বাড়ির পাশে মসজিদ হওয়ায় গাড়ি নিয়ে যেতে হয় না, গল্প করতে করতে হেঁটেই চলে যাওয়া যায়। নামজুন এক সময় হাঁটার সময় শুনতে পেলেন তে গুটি গুটি পায়ে তাদের দিকে এগিয়ে আসছে। আজও কিন্তু আমার জন্য জিলাপি নিয়ে এসো দাদাজান। তে কাছে এসে ফিস ফিস করে কথাটা বলল। সেটা শুনে নামজুন কিছু একটা ভেবে বলল, আমার তো বয়স হয়েছে নাত বউ, এই বয়সে জিলাপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে আমার পা জোড়া ব্যথা টনটন করে ওঠে। তুমি বরং আজ তোমার স্বামীকে বলে দেখো সে কি বলে। তে টুট উল্টে তাকালো জাঙ্কুকের দিকে, তবুও সাহস করে এগিয়ে গেল মানুষটার দিকে। স্যার, ও স্যার। কি চাই? জিলাপি। মানে আসার সময় মসজিদ থেকে আমার জন্য জিলাপি নিয়ে আসবেন? হোয়াট ননসেন্স!
আমি কি না এখন তোমার জন্য মসজিদের লাইন ধরে জিলাপি নিয়ে আসবো? লাইক সিরিয়াসলি বদের হাটি, তুমি এটা কিভাবে ভাবতে পারলে? এমন ভাব করছেন যেন আমি আপনাকে জিলাপির বদলে জুতা চুরি করে নিয়ে আসতে বলেছি। তা জুতা কেন, আমি একটা পিঁপড়েও আনতে পারবো না তোমার জন্য। বলেই জাংকুক সেখান থেকে চলে গেল এবং তে অসহায় সুখে নামজুনের দিকে তাকালো। মন খারাপ করো না নাথ বউ, আমার বিশ্বাস ও তোমার জন্য জিলাপি নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসে তাহলে চিন্তা করো না, তাহলে আমি নিয়ে আসবো। না না দাদা জান, তোমাকে এত কষ্ট করতে হবে না। আমি আর জিলাপি খাবো না। নিজের বাড়িতে যখন যাব তখন বাবাকে বললেই অনেকগুলা নিয়ে আসবে। আচ্ছা তুমি এখন যাও, উনি তো রাগ করে তোমাকে রেখেই চলে গেল। আটাশ লোক একটা। তে দুপুরের নামাজ পড়ে টেবিলে বসেছে বই খাতা নিয়ে। 4 দিন পর তার ইনকোর্স পরীক্ষা। কম নাম্বার পেলে আবার ওই লোকটা উঠতে বসতে তাকে হুটা দিবে, তাই সে আপাতত পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করছে। পড়ার এক ফাঁকেতে খেয়াল করলো তার সামনে 5টা প্যাকেট রাখা হয়েছে। মেয়েটা চোখ বড় বড় করে স্বামীর মুখে তাকালো এবং অবিশ্বাস সুরে বলে উঠল, আপনি আমার জন্য জিলাপি নিয়ে এসেছেন, তাও আবার এতগুলো। জাংকুক কিছু না বলে সরে গেল। পরনের পাঞ্জাবির বোতাম খোলার সময় শুনতে পেল মসজিদের নাম করে আবার কোনো দোকান থেকে কিনে নিয়ে আসেনি তো আবার। এবারে জাংকুক কিছু বলল না। সে মূলত নিজের উপর ভীষণ বিরক্ত ফিল করছে। একটা মেয়ের জন্য কিনা আজ জীবন জাংকুক চৌধুরী জিলাপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। সি, এটা ভাবতে অবাক লাগছে তার। কখনো যেটা ছোট বোনের জন্য করেনি, আজ সেটা এই 2 দিনে আসা একটা বাচ্চার মেয়েটার জন্য করেছে। জাংকুক নিজের কাণ্ডে নিজেই ভীষণ অবাক হলো। তে জিলাপিগুলো খেতে খেতে বলে উঠলো, অনেক মজা, অনেক মজা স্যার। আচ্ছা স্যার, আপনাকে এতগুলো জিলাপি কেন দিল? তে প্যাকেটের ভেতর থেকে ছোট ছোট জিলাপি বের করে খেতে খেতে জানতে চাইলো। জাংকুক পাঞ্জাবি খুলে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, আমার সাঙ্গ পাঙ্গরা যখন জানতে পারলো আমাদের বাড়িতে নতুন একটা পেটুক ইঁদুর এসেছে, তাই ওদের ভাগটাও দিয়ে দিয়েছে। 5 শয়তানে 5 জনের ভাগ দিয়ে দিয়েছে। প্রতি সপ্তাহে এমন জিলাপি পেলে ওই পেটুকটা মাইন্ড করতো না স্যার। তের কথা শুনে জাংকুকের পা স্লো হয়ে গেল। সে চট করে গায়ে ঘুরিয়ে মেয়েটার দিকে তাকালো। হঠাৎ স্যারের এমন তীক্ষ্ণ দৃষ্টি খেয়াল করে তে হাসার চেষ্টা করলো। আসলে স্যার মজা করছিলাম। বিকেলের দিকে ইউনসুন জানতে পারেন ওনার বাবার শরীরটা বেশ খারাপ। ইমার্জেন্সিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবরটা পেয়ে ইউনসুন বেগম কোনো মতো ছেলে ও শ্বশুরের সাথে ছুটে গিয়েছেন। নামজুন সাহেব সঙ্গে করে দেখেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মেয়েটা যেতে রাজি হলো না, কারণ সে খেয়াল করেছিল ইউনসুন চান না তাদের সাথে তে ওনার বাপের বাড়িতে যাক। তাই তে নিজের শরীর খারাপের অজুহাত দিয়ে আর গেল না। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি, তার চেয়ে বরং সে এখানেই ভালো আছে। সন্ধ্যা থেকে নীল আকাশটা আজ মেঘালয় ঢাকা, হয়তো বৃষ্টি আসবে। তাই রাতের খাবার হিসেবে খিচুড়ি রান্না করে নিয়েছে তে। আইরিন চাচি 9টার দিকে চলে গিয়েছে। মানুষটা এখানে সারাদিন কাটালেও রাতের বেলা নিজ পরিবারের কাছে ফিরে যায়, আবার সকাল সকাল চলে আসে। তে নামজুনের কাছ থেকে খবর নিয়েছে অসুস্থ মানুষটা এখন কেমন আছে। তখন তে জানতে পারে তেমন বড় ধরনের কিছু হয়নি, জাস্ট প্রেসার বেড়ে গিয়েছিল। আপাতত ওনাকে বাড়ি নেওয়া হয়েছে এবং তিনি এখন সুস্থ আছেন। সবটা শুনেতে স্বস্তির নিঃশ্বাস নিল এবং নামজুন সাহেব থেকে বললেন নিজের খেয়াল রাখতে, তারপর ফোনটা কেটে দিলেন। তখন বাজে রাত 12টা। পুরো নিস্তব্ধ বাড়িতে একা পড়ে আছে তে। বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ভিডিও করে ছোট বোনের সাথে কথা বলার সময় ছোট বোন আবদার করে বসলো তার নাচ দেখবে, কারণ তারা একসাথে থাকাকালীন সময় প্রায়শই বৃষ্টিতে নৃত্য করেছে। তাদের ফোনের গ্যালারি ভর্তি নাচের ভিডিও দিয়ে এক পর্যায়ে এসে তে রাজি হয়ে যায়। তারও বহুদিনের বৃষ্টি বিলাস হয়নি। তার উপর আজ বাড়িটা একদম ফাঁকা। এই সুযোগে নিজেকে একটু আনন্দ দেওয়া যায়। আবার কবে না কবে বৃষ্টি হবে কে জানে। তে সুতির পাতলা আকাশি রঙা শাড়িটা জলদি পরে নিল।
তারপর চুলগুলো খোলা অবস্থায় রেখে চোখে গাঢ় করে কাজল, দুহাত ভর্তি কাচের চুড়ি, কানে দুল পরে হাতে ফোন নিয়ে দৌড়ে ছাদে উঠে পড়ল। বৃষ্টিতে ভিডিও ছবি তোলার জন্য ওয়াটারপ্রুফ ফোন নিয়েছিল তে, তাই আজও কোনো অসুবিধা হলো না বৃষ্টিতে নাচের ভিডিও করার জন্য। তে দোলনায় ক্যামেরা চালু করে ফোন সেট করে রাখলো। সে অলরেডি বেশি জব হয়ে গিয়েছে। তে কোমরে শাড়ির আঁচল গুজে নিল। আকাশ ছেড়ে ঝুম বর্ষণের আওয়াজ হচ্ছে। আওয়াজের সাথে তাল মিলিয়ে তার দু হাতের চুড়ি অনুপুরের ঝিরঝির শব্দ যোগ হলো। একই সাথে সমস্ত নিঃশব্দতা ভেঙে তে নাচতে শুরু করলো। গানের সাথে তাল মিলিয়ে চমৎকার ভাবে নাচতে শুরু করলো তে। তার মিষ্টি সুরে আজ প্রকৃতিও সামিল হয়েছে। বৃষ্টির স্বচ্ছ বিন্দু বিন্দু যেন তার সর্বাঙ্গ ছুঁয়ে দিচ্ছে। সে বৃষ্টি বিলাসে এতটাই মগ্ন হয়েছে যে দরজায় কেউ দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। আগে কত বৃষ্টিতে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হয় ফোটে কামিনী। তে দু হাত মেলে চোখ বুজে মাথা আকাশের দিকে তাকিয়ে ঘুরতে লাগলো। অন্যদিকে জাঙ্কুক এখনো অপলক নয়নে তাকিয়ে আছে তের দিকে। সে তো একটু আগেই ফিরেছে বাসায়। ইউনজুন এত রাতে তাকে আসতে দিতে না চাইলেও সে জোর করে চলে এসেছে, কারণ ওই বাড়িতে তার মন কখনোই টিকতে চায় না। শুধুমাত্র আজ দাদাজানের জন্য গিয়েছিল। তার মধ্যে আবহাওয়াটাও বেশ খারাপ ছিল, আর মেয়েটাও বাড়িতে একা রয়েছে। ভুলবশত যদি কিছু সমস্যার মধ্যে পড়ে যায় তখন কি হবে? তাই তো এক প্রকার সে ঝামেলার মধ্যেও ছুটে এসেছে। সে তার বাবাকে কথা দিয়ে এসেছে একটু হলেও খেয়াল রাখার চেষ্টা করবে মেয়েটার। ডুপ্লেক্স চাবি দিয়ে বাড়িতে ঢুকে সোজা দোতলায় চলে যায় জাঙ্কুক। ভেবেছিল মেয়েটা একা একা ভয় পেয়ে গুটিসুটি মেরে এক কোণায় পড়ে আছে, নয়তো ঘুমিয়ে গিয়েছে। কিন্তু রুমে এসে তেকে দেখতে না পেয়ে জাঙ্কুকের ভয় লাগতে শুরু করে। ব্যালকনি, ওয়াশরুম, নিচের তলা, উপরতলা সব জায়গায় যখন খুঁজে তাকে পেল না, তখন না চাইতেও জাঙ্কুকের বুকের ভেতরে ভয় লাগতে শুরু করে। কারণ এত রাতে এই মেয়েটা হুট করে গায়েব হয়ে কোথায় চলে গেল? কোনো বিপদ হয়নি তো আবার? জাঙ্কুক চিন্তিত হয়ে ঠিক করলো তার শ্বশুর মশাইকে কল দিয়ে জিজ্ঞেস করবে যে তাদের বাসায় গিয়েছে কিনা। কিন্তু নেটওয়ার্কের সমস্যা হওয়ার জন্য তার শ্বশুরের ফোনে কল দেওয়া যাচ্ছে না। জাঙ্কুক অধৈর্যের মতো পায়চারি করতে করতে হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে বড় বড় পা ফেলে ছাদের দিকে এগিয়ে গেল। ছাদে এসে যদি মেয়েটাকে না পায় তাহলে সে নিজেই খুঁজতে বের হয়ে যাবে। তারপর কানের নিচে কয়েকটা লাগিয়ে মেয়েটার বাদরামি বের করে দিবে। কিন্তু এখানে এসে যে এমন কিছু দেখবে সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। বৃষ্টিতে ভেজা এক নৃত্য প্রদর্শনকারী রমণীকে দেখা মাত্রই জাঙ্কুকের হাত থেকে বেখালে ফোনটা নিচেতে পড়ে যায়। এমন অপ্রত্যাশিত দৃশ্য সাক্ষী হয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় জাঙ্কুক। জাঙ্কুকের বেহায়া নজর গিয়ে আটকালো রমণীর সেই বেজা ধবধবে কোমরের দিকে। শাড়ির আঁচল সরে গিয়ে উকি দিচ্ছে মেদহীন পেটের অংশ। বৃষ্টির পানি মেয়েটার সর্বাঙ্গ ছুঁয়ে দিচ্ছে। সাথে বেজা নারী দেহর সৌন্দর্য কয়েক গুণ ফুটে উঠেছে। বেসামাল প্রকৃতির সাথে তাল মিলিয়ে গানের ছন্দে নৃত্য করা রমণীকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছে জাঙ্কুক। নাচের তালে করা বিভিন্ন অঙ্গভঙ্গি নিখুঁত কারুকাজ গেঁথে গিয়েছে জাঙ্কুকের চাহনিতে, যেখান থেকে চাইলেও অবাধ্য নজর সরিয়ে আনতে পারছে না, বরং বারবার তের বুকে পিঠে এবং কোমরের দিকে জাঙ্কুকের নজর যাচ্ছে। নাচের এক পর্যায়ে এসে তে হঠাৎই থেমে যায়, কারণ তার বেজা আঁখি জোড়া ও দূরে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে নিবদ্ধ হয়ে যায়। আরে স্যার, আপনি? ইয়েস মিস বোদের হাড্ডি, আই এম। ভাবলেশীন ভাবে জবাব দেয় জাঙ্কুক। তে কোমর থেকে গুজে রাখা আঁচল খুলে টিকটাক করে এগিয়ে আসলো।